হ্যাঁ কমেন্টে দিন কমেন্ট। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের তো বলতে গেলে প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ, আর এখন শুধু বাকি আছে কিসের? এখন শুধু বাকি আছে গুচ্ছ, তাই না? গুচ্ছ ব্যাচটারই বাকি আছে, অর্থাৎ যেটাকে আমরা জিএসটি বলে থাকি। তো জিএসটি ব্যাচের বাকি আছে। জিএসটি আমাদের হচ্ছে আমরা জিএসটি 1.0 আমরা শেষ করে ফেলছি, আর আমাদের সামনে হচ্ছে জিএসটি 2.0 কোর্স আছে। তো আজকে ফ্রি ক্লাসটা তোমাদের উদ্দেশ্যে অর্থনীতির আজকে আমাদের ক্লাস হবে অর্থনীতি। এখানে হচ্ছে তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র বলে কিছু নাই, এখানে অর্থনীতি থেকে কয়েকটা কোয়েশ্চেন আসে। হ্যাঁ ভালোই কোয়েশ্চেন আসে, 4 থেকে 5টা তো এমনিতেই থাকে, 6টাও কোনো কোনো সময় থাকে, ঠিক আছে? তো এরকম বলতে পারো একটা হিউজ মার্ক আমরা বলতে পারি, আরও বেশিও হইতে পারে, বলা তো যায় না। এখন অর্থনীতির প্রশ্ন মানেই যে সেটা ইতিহাসের না, ইতিহাসের প্রশ্ন মানে যে সেটা অর্থনীতির না, এমন কিছু না। তো তুমি যেটাকে যেভাবে ভাবো, যদি ভাবো যে এটা অর্থনীতি থেকে আসছে তার মানে অর্থনীতি থেকে আসছে, যদি ভাবো পৌরনীতির কোনো অংশ থেকে আসছে, এমন রিলেটেড অনেক কিছু আছে যে ভূগোল অর্থনীতির মধ্যেও আছে। তো তোমরা যারা অর্থনীতি প্রথম পত্র মানে যাদের ছিল অর্থনীতি, তারা এটা ভালোভাবে কানেক্ট করতে পারবা। যাদের ছিল না তাদের কোনো সমস্যা নাই, আমি বেশি কিছু দেখাই দিব না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেখাই দিব। তো তোমরা সবাই একটু জলদি যুক্ত হয়ে যাও আমাদের আজকের ক্লাসটাতে, আমাদের বেশি সময় নিব না আমরা বেশি, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ কিছু টপিক তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, আর তোমরা একটু দয়া করে শেয়ার করে দিবা, যাতে তোমার মতো তোমার কোনো ফ্রেন্ড ক্লাসটি সামনে গেলে যেন তার দেখতে সুবিধা হয়, ঠিক আছে? কারণ হচ্ছে অনেকেই আছে যাদের হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি, তো এমনিতেই তারা আশাহত হতাশাগ্রস্ত বলতে পারি। তো তাদের শেষ ভরসা বলতে গেলে এই জিএসটি আছে একটা, তো তারা যেন মিস না করে। তোমরা একটু জলদি ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাসটা জলদি শেয়ার করে দিবা, যত বেশি পারো শেয়ার করে দাও। মিমি ওয়ালাইকুম আসসালাম, দীপু ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা তোমাদের? সবাই কেমন আছো তোমরা? আমরা শুরু করে দেবো ক্লাস, ঠিক আছে? আমরা শুরু করে দেবো। তো কিছু ইম্পর্টেন্ট টপিক দেখাই দেবো। ফ্রি ক্লাস মানে এই না যে আমরা শুধু ভকিচকি করতে আসছি, বক বক করবো, এমনি না। পড়াবো, আমি অবশ্যই পড়াবো যাতে তোমাদের উপকার হয়, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা যারা এখনও আমাদের কোর্সে ভর্তি হও নাই, জিএসটি 2.0, জিএসটি 2.0, তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের এডুকেশন থেকে যারা সেকেন্ড টাইমার আছে তারা কিন্তু অনেক বেশি চান্স পায়, ঠিক আছে? আচ্ছা সিয়াম, তোমার নাম সিয়াম, এই তো, তার আমরা মিতা পেয়ে গেছি আমি, তাই না? আমি আমার মিতা পেয়ে গেছি। আর সিয়াম নামটা অনেক বেশি, কেন যে এত বেশি জানি না। হজরত আলী ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা তোমাদের সবার? কেমন আছো? কেমন যাচ্ছে দিনকাল? অনেকদিন পর ভাইয়ার ক্লাসে। হ্যাঁ ভাইয়ার ক্লাসে বলতে এতদিন ফ্রি ক্লাস নেওয়া হয়নি, পেইড ব্যাচে ক্লাস চলতেছিল। তো আজকে ফ্রি ক্লাস, আবার চলে যাব, গায়েব হয়ে যাব তোমাদের সাথে। কোর্সের যদি যারা ভর্তি হওয়া তাদের সাথে দেখা হবে হয়তো, ঠিক আছে? ফ্রি ক্লাস মাঝে মধ্যে দেওয়া হবে, তো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। জি প্রণয়, আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা আচ্ছা, যাক, ভালো থাকার চেষ্টা করবা। অনেক হতাশাই থাকবে, কারণ তোমরা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমি বুঝি অ্যাডমিশন কি অবস্থা হয়, তোমরা কি অবস্থায় আছো তোমরা বুঝতেছো। তোমাদের জুনিয়র দেশে অনেক কথা বলি, তোমাদের জুনিয়র যারা যে এখন বুঝতেছো না, তোমাদের সামনে যে ভাইয়ারা আছে তাদের থেকে অন্তত শুনতে পারো কি অবস্থা। তো ভালো থাকার চেষ্টা করতে হবে, তাই তো? তার বেশি সময় নিব না আমরা, ঠিক আছে? আর একটা মিনিট দেখি, তোমরা একটু জলদি কমেন্ট করে মেনশন করে দাও, ফ্রেন্ড থেকে মেনশন করে দাও, একটু ফ্রেন্ড থেকে মেনশন করে দাও। আর ক্লাসটা পারলে শেয়ার করে দিবা, না হলে কোনো দরকার নাই। মানে জোর করে তো আর কিছু হয় না, জোর করে তো ভালোবাসা হয় না, তাই না? আচ্ছা, ওকে। তো একটু তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা শুরু করে দেবো। ওকে, কে কে মেনশন করছো একটু জানাও তো, কে কে মেনশন করলা? আচ্ছা বাইজি, তোমার নামও সিয়াম, মাশাল্লাহ। আচ্ছা, তো আমরা প্রথমে দেখব আমাদের কি কি থেকে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে, আমরা সেগুলো একটু দেখব। ভাইয়া সাধারণ জ্ঞানে অনেক কাঁচা, তোমার উদ্দেশ্যে একটু কিছু পরামর্শ, সেটা হচ্ছে শুধু বই পড়বা না, ঠিক আছে? প্রথমত বই পড়বা, শুধু বই পড়লে হবে না, প্রথমত বই পড়বা। এরপরে ইউটিউবে ইউটিউবে বিভিন্ন ইউটিউবে
ইউটিউবে ভিডিও দেখবা, ঠিক আছে? ভিডিও দেখবা ইউটিউবে বিভিন্ন ধরনের তুমি জিওপলিটিক্যাল ম্যাটার নিয়ে সব কিছু নিয়ে তুমি ভিডিও পেয়ে যাবা। তোমার কোন টপিকটা দরকার সেখানে সার্চ করবা, সেই রিলেটেড তুমি অনেক কিছু ভিডিও পেয়ে যাবা, যেটা সব থেকে বেশি তোমার কাজে দিবে। হ্যাঁ, বিউনিটির জন্য তোমাদের ক্লাসটা, যারা মানবিকের। ওকে, তো তোমরা কি শেয়ার দিচ্ছে একটু জানাও, আমাকে একটু কমেন্ট করে জানাও। এখন অনেকে দেখতেছি শেয়ার দিচ্ছে। হ্যাঁ, সিয়াম শেয়ার দিচ্ছে, ভেরি গুড। ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসটা করো। ওকে, আচ্ছা, ঠিক আছে তাহলে, তাই না? অনেক সময় নিয়ে ফেলছি আমরা, অনেক সময় নিয়ে ফেলছি, বাট আমি যে আশা করতেছি আরেকটু তোমরা শেয়ার করে দিবা। তোমরা আরেকটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদের সাথে আরেকটু শেয়ার করে দাও। ঠিক আছে, আর সব ক্লিয়ার তো? সব ক্লিয়ার? হ্যাঁ, মৌলিক জিজ্ঞেস জন্য 1 পয়েন্ট পিডিএফ পড়লে এনাফ, সমস্যা নাই। বাট পিডিএফ এর থেকে সব থেকে বড় কথা কি, চেষ্টা করবা হচ্ছে, আচ্ছা আমি একটু জাস্ট আমি নিজেও শেয়ার করে দিই ভিডিওটা, ক্লাসটা শেয়ার করে দিই, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি যেন স্টুডেন্ট দেখি, আমি যেন আজকে 300+ স্টুডেন্ট দেখি, ঠিক আছে? ফ্রেন্ড নাই, আহারে অর্পা, তোমারও অবস্থা সেম কাহিনী। আচ্ছা, ইউটিউবে ভিডিও দেখবা, আর সব থেকে বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবা, মানে নিজে নিজে এমসিকিউ দাগানোর চেষ্টা করবা। আর এই সব বিষয় কি সাধারণ জ্ঞান কখনো একদিনে তুমি সলভ করতে পারবা না, আর এত এত পড়াশোনা সম্ভব না, ঠিক আছে? চেষ্টা করবা যাতে তুমি পারো, মানে প্রত্যেকদিন পড়তে হবে, আর সব কিছু আপডেটেড নিউজ পড়তে হবে, জানতে হবে। তো দেখো, আচ্ছা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা আগে তোমাদের আইডিয়া দিয়ে নেই যে তোমাদের জিএসটিতে কী কী রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো অর্থনৈতিক ব্যবস্থা রিলেটেড কোয়েশ্চেন থাকতে পারে, যেমন তোমাদের ব্লু ইকোনমি সম্পর্কে আসছিল, অর্থাৎ সমুদ্র বিজ্ঞান সম্পর্কে। গুন্টার পাউলি, তিনি এটার কি ছিলেন, উদ্ভাবক বলতে পারো, অথবা প্রবক্তা। অর্থনৈতিক অবস্থা থেকে আসতে পারে, বিপ্লব রিলেটেড কিছু আসতে পারে, বিপ্লব রিলেটেড। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি, এখানে আমরা দিতে পারি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি তো থাকবেই, তোমরা ম্যাক্সিমাম থাকতে পারে। এবার ঢাবিতেও কোয়েশ্চেন আসছে, বিভিন্ন যতগুলো ভার্সিটির পরীক্ষা দিচ্ছে আমি দেখছি যে মানে তোমাদের মুদ্রাস্ফীতি অনেকগুলো আছে। যারা বলতেছো কাদেরকে মেনশন দিবা, সবগুলো ভণ্ড, কারণ এদের সবারই কি আছে, ফ্রেন্ড আছে। না, অর্থনীতি নেই, সমস্যা নাই, আমি যেগুলো পড়াবো যতটুকু পড়াবো সেটা একটু বোঝার চেষ্টা করো, তাহলেই হবে, কোনো সমস্যা নাই, রিল্যাক্স, চিল, কিছু হবে না, প্যারা নাই। বিপ্লব, মুদ্রাস্ফীতি, এরপর হচ্ছে চাহিদা, আর একটা হচ্ছে স্থিতিস্থাপকতা। চাহিদা মানে আমাদের যোগান চলে আসতেছে, স্থিতিস্থাপকতা, তো এখানে চাহিদা যোগান বলতে পারি একসাথে, ঠিক আছে? এই রিলেটেড কোশ্চেনগুলো থেকে আসে, চাহিদা যোগান, স্থিতিস্থাপকতা, মানে এখানে ভারসাম্য। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে বাজার। এরপরে যেটা আসে সেটা হচ্ছে মুদ্রা আর কৃষি, এই কৃষি টাইপের জিনিস আসে। শিল্প দিয়ে থাকে মাঝে মধ্যে, ঠিক আছে? এই কয়টা জিনিস, এর বেশি কিন্তু দিবে না কিছু। তো অর্থনীতির এই কয়টা জিনিস থেকে খুবই সহজ জিনিস, এগুলো পারবা তোমরা, আশা করি। এর বাহিরে তেমন কোশ্চেন আসে না। অর্থনৈতিক অবস্থা থেকে আসতে পারে, তার মানে অর্থনৈতিক অবস্থার সাথে বিপ্লব রিলেটেড এখানে আসতে পারে, ঠিক আছে? তো এতটুকুই, এই কয়েকটা জিনিস, বেশি কিছু না। এরপরে মুদ্রাস্ফীতি তো অবশ্যই আসবে, একটা সিওরিটি দিয়ে দিলাম তোমাদের, গ্যারান্টি দিয়ে দিলাম যে মুদ্রাস্ফীতি একটা কোশ্চেন থাকবে। চাহিদা যোগান, স্থিতিস্থাপকতা পড়তে গেলে তোমার চাহিদা যোগান বুঝতে হবে, তার মানে চাহিদা যোগান পড়লে আমার স্থিতিস্থাপকতা আমি পারবো, নাহলে পারবো না। এরপরে যে বাজার থেকে একটা কোশ্চেন তোমাদের থাকবে, হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে, না হয় একচেটিয়া বাজার থেকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি, একচেটিয়া বাজার কি, ইনশাল্লাহ সেগুলো দেখাই দেওয়া হবে, ঠিক আছে? তো একদিনে তো সব পসিবল না। জিএসটি এবার অনেক একটা হিউজ একটা টাইম আছে তোমাদের। আমি তোমাদেরকে বলবো তোমরা জলদি আমাদের জিএসটি 2.0 কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? জিএসটি 2.0 কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে ইনশাল্লাহ অর্থনীতি না, সব সাবজেক্টই অনেক ভালোভাবে পড়ানো হবে। আমি শুধু অর্থনীতির কথা বলতে পারবো। তোমাদের আগের ব্যাচে যারা পরীক্ষা দিয়েছে তাদের বলেও যে কয়টা কোয়েশ্চেন ছিল, 6টা, 5 থেকে 6টা অথবা 7টা যেটাই বলতে পারো, 6টা, সবগুলো একদম হুবহু কমন চলে আসছে, সবগুলো
কমন চলে আসছে। তা আমি এটা নিয়ে আমার আম্মুর সাথে গল্প করি যে আম্মু দেখো যাক যেটা যেটা পড়াইছি সেটা সেটা আসছে, মানে কি হয় কমন পড়লে আমারই খুশি লাগে। যদি আমি প্রশ্নটা তেমন দেখতে চাই না, কারণ আমি নিজে মনে হয় যে আমি পারবো না, তো এই জন্য মনে হয় পারবো না, এই জন্য দেখি না। কিন্তু পরে লোভ সামলাতে পারি না যে দেখি আসছে কিনা। তো ব্লু ইকোনমি ওটা চলে আসছে। এরপর হচ্ছে বাজার থেকে আসছে, মুদ্রাস্ফীতি থেকে আসছে, স্থিতিস্থাপকতা থেকে মানে যোগান থেকে আসছে। আমি কই আরে বাপরে মাশাআল্লাহ সেই, ঠিক আছে। আচ্ছা আরে কষ্ট রে, ফ্রেন্ড ছিল আনফ্রেন্ড করেছে। আচ্ছা আমরা তাহলে শুরু করি। আমরা অর্থনৈতিক অবস্থাটা দেখবো আগে, অর্থনৈতিক অবস্থা ব্যবস্থা যেটাই বলো সেটা আগে দেখবো, ঠিক আছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা দেরি করে যুক্ত হয়েছো তোমাদের জন্যই অপেক্ষা করতেছি, না হলে 6 থেকে 7 মিনিট শুধু জাস্ট বক বক করতেছি, কিছুই পড়াইনি এখনো, অনেকে বিরক্ত হয়ে যাবে। তো আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের কি লাগবে, এখানে সব কিছু লাগবে না, এখানে হচ্ছে আমার সাধারণ একটু মানে আপডেট নিউজ ছিল যেগুলো তোমাদের তেমন কিছু আসে না। ভাইয়া মৌলিক জিকে কোনটা কিনবো? মৌলিক জিকে আমাদের এডুকেশন থেকে মৌলিক জিকের একটা বই আছে, তুমি সেটা চাইলে কিনতে পারো। তোমার বাজারে যে কোনো একটা বই কিনতে পারো। আমি শুধু এডুকেশনে যে প্রমোশন করতে আসছি এমন না বিষয়টা। হ্যাঁ অবশ্যই আমরা চাইবো তোমরা আমাদের বইগুলো কিনে থাকো, কারণ আমরা অনেক পরিশ্রম করে বইগুলো তৈরি করছি। তো এরকম সবাই পরিশ্রম করছে, তোমার যদি ভালো লাগে তুমি কিনতে পারো। আর সাথে হচ্ছে বাজারে যে কোনো একটা মৌলিক জিকের বই তুমি নিতে পারো। আর মৌলিক জিকের সব থেকে বড় জিনিস হচ্ছে মানে এটা তোমাকে হালকা একটু পড়তে হবে, কারণ তোমাদের সবগুলো সাবজেক্ট থাকে না, তো যেগুলো সাবজেক্ট নাই সেগুলো তোমাকে একটু পড়তে হয়। যেমন এখানে তোমার হচ্ছে অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যেটা আছে, তারপরে হচ্ছে আর কি আছে, যুক্তিবিদ্যা আছে। যুক্তিবিদ্যা থেকে যদি তোমার প্রশ্ন আসে না, তো এই রিলেটেডগুলো থেকেই বেশি আসে, তাই না? যুক্তিবিদ্যা থেকেও আসতে পারে, বলা যায় না। না এইভাবে তো অ্যাটাক দেওয়া যাবে না। অর্থনীতি অবস্থা, আমার অবস্থা যাই হোক, ঠিক আছে, আমি একজন অর্থনীতির টিচার, তাই না? তো অবশ্যই আমার অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও আমি তোমাদের অবস্থা ভালো করে দিতে পারবো, ঠিক আছে। তো যিনি কথাটা বলছেন তিনি কিন্তু আমাদের এডুকেশনের একজন টিচার, তার থেকে এসব আশা করতে পারি, আশা করি না আমি যদিও, ঠিক আছে। আচ্ছা আপনি মনোযোগী ক্লাস করেন, অর্থনীতি আপনি পারেন কিনা আজকে বোঝা যাবে, ঠিক আছে। ওকে শুরু করলাম। ভাইয়া মৌলিক জিকে বই কি কেনা উচিত? শোনো আমি বলি, মৌলিক জিকে বই কি কেনা উচিত নাকি উচিত না এটা একটু কথা বলি। শোনো আগে তোমাদের বিষয়টা যেটা হচ্ছে, মৌলিক জিকে যে বইটা আছে, তোমার যে মৌলিক জিকে বই, ঠিক আছে, এই মৌলিক জিকে বইটা হচ্ছে এমন একটা বই যেখানে তোমার যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোকে জাস্ট লিস্টেড করা থাকে, মানে একটা লিস্ট করা থাকে যে এই জিনিসগুলো পড়লে হবে। অ্যান্ড কথা হচ্ছে তোমার মানবিকের কতগুলো থাকে গ্রুপ সাবজেক্ট? কি অনেকগুলো না? অনেকগুলো তো থাকে। আমি জানি মনোবিজ্ঞান থেকে শুরু করে আরও কত কি আছে, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, হ্যান ত্যান স্যান সব কিছু মিলাই আছে। তো এতগুলো থেকে কোয়েশ্চেন আসে না, 6 থেকে 7টা সাবজেক্ট মিলাই মনে হয় কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো এই সবগুলো সাবজেক্টের বই তোমার পক্ষে পড়া পসিবল না, কারণ এখন তোমার এত বেশি সময় নাই যে তুমি অর্থনীতি তোমার ধরো নাই, তুমি কি এখন অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই পড়তে পারবা? 2 বছর পরে আসছে একটা স্টুডেন্ট, তুমি কি এই 2-1 মাসে কি শেষ করতে পারবা? পসিবল না। বাকিগুলো তো পড়তে হবে, বাংলা ইংলিশ নিয়েও তো আমার কি প্যারা খাইতে হয়। তো এখন কথা হচ্ছে এইটাই, হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে মৌলিক জিকে বই নিয়ে হ্যাঁ পড়তে পারো, কারণ তেমন কিছু আপডেট হবে না, তোমার শুধু এবছর কি কোয়েশ্চেন আসে সেগুলো একটু দেখে নিবা তাহলেই হবে, কারণ ঘুরে ফিরে ওই কোয়েশ্চেনগুলো আসে, ঠিক আছে। হ্যাঁ ক্লাস করেন, ঠিক আছে। হ্যাঁ এই যে অর্থনীতি যেমন ছিল না, তো অর্থনীতি যা ছিল না সে কি এখন এতগুলো পড়বে না? এইটার জন্যই জাস্ট মৌলিক জিকে বইটা নেওয়া, যে আমার কি কি পড়তে হবে বইটাতে দেওয়া থাকে, বেশি কিছু দেওয়া থাকে না, আমি জাস্ট পড়ে যাবো হালকা পাতলা, তাহলে 2টা মোটা বই আমাকে পড়তে হচ্ছে না, একটা চিকন বইয়ের মাধ্যমে হয়ে যাচ্ছে। তো চিকন জিনিস অনেক ভালো, ঠিক আছে, এই যে বই একটা চিকন হলে খুব ভালো লাগে। এই জন্য তুমি চাইলে নিতে পারো, আমি বলবো না যে নিতেই হবে, কারণ আমরা যেগুলো পড়াচ্ছি এগুলো ওই বই রিলেটেড কিছু থেকেই, আমি নতুন নতুন করে কোনো বাণী এখানে নিয়ে আসি নাই, নাজিল হয় নাই আমার, এগুলো বই থেকেই আমার কালেক্ট করা, সবাই বই থেকেই কালেক্ট করে। সো এটা বুঝতে হবে, এখানে থাকতে পারে কিছু 2-একটা ভুলও থাকতে পারে, সঠিকও থাকতে পারে, কনফিউশনও থাকতে পারে, সেগুলো সব কিছু ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে। ওকে যাদের ছিল তারা আলহামদুলিল্লাহ পড়ো, আর যাদের ছিল না তারা তোমরা আল্লাহ মানে আল্লাহ ভরসা বলে শুরু করতে পারো। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রাধান্য সহ মিশ্র। এখন কথা হচ্ছে আমাদের তাহলে অর্থ ব্যবস্থাটা কি? বাংলাদেশের অর্থ ব্যবস্থাটা হচ্ছে মিশ্র, মানে বাংলাদেশে কোনো কিছুই ভালোভাবে হয় না, সব কিছুই মিক্স থাকে, ঠিক আছে। ওকে তাহলে কি হচ্ছে বাংলাদেশের অর্থ ব্যবস্থাটা কি? মিশ্র অর্থ ব্যবস্থা। তো ভাই মিশ্র মানে এখানে কি কি মিশাল করা আছে, কি কি মিশানো আছে? এখানে তোমার ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখন কথা হচ্ছে যারা অর্থনীতি পড়ো নাই তারা কি করবা, তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে এইটাই যে আমাদের পৃথিবীতে আলোচিত 4 ধরনের অর্থ ব্যবস্থা আছে। কয় ধরনের? 4 ধরনের। তো এই 4টা ধরন কি কি? 4টা ধরন হচ্ছে, এক হচ্ছে ধনতান্ত্রিক, এগুলো নিয়ে আমরা পড়বো, তোমাকে এগুলো নিয়ে টেনশন করতে হবে না। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এরপর হচ্ছে সমাজতান্ত্রিক,
তারপর হচ্ছে এই 1 আর 2 এর মিলিত অবস্থা অর্থাৎ মিশ্র, আরেকটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। ঠিক আছে, ইসলামী মানে রস্যইকারও হইতে পারে, দীর্ঘইকার দিয়ে দিলাম, সমস্যা নাই। ঠিক আছে, ইসলামী অর্থ ব্যবস্থা। তো এই 4টা অর্থ ব্যবস্থার নাম একটু মুখস্থ করে ফেলো। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এর আরেক নাম আছে, সেটা হচ্ছে পুঁজিবাদী। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেক নাম কি? এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেক নাম কি? সেটা হচ্ছে পুঁজিবাদী। মনে থাকবে, কোন অর্থ ব্যবস্থা? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। ঠিক আছে, আর সমাজতান্ত্রিক আরেকটা নাম হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। ওকে, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। তারপরে মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে এই দুইয়ের মিশ্রণে, 1 আর 2 এর মিশ্রণে যে অর্থব্যবস্থাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। বাট আমাদের দেশে ধনতন্ত্রটা একটু কি পায়? প্রকাশিত বেশি। ঠিক আছে, এটা একটু বেশি প্রকাশিত। ঠিক আছে, আর একটা হচ্ছে মিশ্র, একটা হচ্ছে ইসলামী। ইসলামী অর্থব্যবস্থা তো আমরা বুঝি। ঠিক আছে, তো এইগুলো আমরা এখানে পড়ে ফেলবো। হ্যাঁ, পিডিএফ পড়লে হবে, পিডিএফ পড়লে হবে, কোনো সমস্যা নেই, পিডিএফে আছে, পিডিএফে আছে, জাস্ট একটু একটু বুঝে শুনে পড়বা, তাহলেই হবে আশা করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো তোমাদের পুঁজিবাদী অর্থব্যবস্থা, সেটা ঠিক আছে। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতির দিকে ধাবিত হয় কত সালে? 1991 সালে। ভ্যাট চালু হয় 1991 সালে, এটা জেনে রাখো। ভ্যাট চালু হয় 1991 সালে। এখন এখানে অনেক পূর্ণরূপও আসে, তাহলে ভ্যাটের পূর্ণরূপটা কি? ভ্যাটের পূর্ণরূপটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটের পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মনে থাকবে? তাহলে ভ্যাটের পূর্ণরূপটা কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ঠিক আছে, আচ্ছা, কোর্সে যারা ভর্তি হবে তারা তো অবশ্যই ক্লাস ফ্রি পেয়ে যাবে আর কি, সমস্যা নাই। হ্যাঁ, ভ্যাট চালু হয় 1991 সালে, এগুলো একটু মাথায় রাখতে হবে। সবাই পাবলিকান হয়ে গেছে না? যারা হও নাই তারাও ইনশাল্লাহ হয়ে যাবা, বানান ভুল করা যাবে না। ই আছে শেষে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওকে, তাহলে এটা গেল। এখন কথা হচ্ছে তোমার এলডিসি পড়তে হবে না, লিস্ট ডেভেলপ কান্ট্রি, এগুলো তোমার পড়তে হবে না এখানে। এটাও পড়তে হবে না, এটাও পড়তে হবে না, দরকার নেই, এই দরকার নেই। এখানে যে 2টা 3টে দরকার ছিল সেগুলো দেখাই দিছি। তাহলে আমাদের অর্থব্যবস্থা হচ্ছে 4 ধরনের। বাংলাদেশের অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র। এখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কোন দেশের, এগুলো আমাদের জাস্ট সামনে গেলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আছে? এইখানে তোমার যতটুকু দরকার সেটা হচ্ছে পিপিপি এর পূর্ণরূপ নিয়ে আসে। সো এখানে পিপি এর পূর্ণরূপটা আছে, একটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ঠিক আছে, ঠিক আছে, জলদি কমেন্ট করে ফেলো। এগুলো পূর্ণরূপগুলো পড়তে হবে, একটা তো একটা থেকেই যায়। ঠিক আছে, এবার দেখবা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু চলে আসছিল, তাই না? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলে আসে নাই? ক্লাসগুলো ওয়েবসাইটে দিন প্লিজ, হাইলাইট করবো। শোনো, এগুলো হচ্ছে ফ্রি ক্লাস, এগুলো পেজে থাকবে, সমস্যা নাই। পেইড ব্যাচের ক্লাস তোমরা পেয়ে যাবে, এটা ফ্রি। আচ্ছা, আরেকটা পিপি এর পূর্ণরূপ আছে, পারচেজিং, বানানটা মনে হয় এটাই হবে, পারচেজিং পাওয়ার প্যারিটি। ঠিক আছে না? এটাই হওয়ার কথা, পারচেজিং পাওয়ার প্যারিটি। ওকে, মানে এটাকে বলা হয়ে থাকে ক্রয় ক্ষমতা, এটাকে ক্রয় ক্ষমতা বলা হয়ে থাকতেছে। মানে একটা দেশের সাথে অন্য একটা দেশের তুলনা করা হচ্ছে যে কোন দেশে কতটুকু টাকা লাগে। ধরো আমার দেশে $1 সমান কত? 126 টাকা, 23 টাকা, 15 টাকা, 20 টাকা, যাই হোক, এভাবে চলে, আরো বেশি হতে পারে। অন্যান্য দেশে কি হতে পারে, যেখানে আমেরিকাতে $1 মানে $1, তাদের হিসাবে তো চলতেছি আমরা। তো এই জিনিসটাই বোঝাচ্ছে যে এটা তোমার ক্রয় ক্ষমতা বোঝাচ্ছে। তো এবার কুমিল্লা যেটা আসছিল সেটা মানে এই রিলেটেড ছিল, পারচেজিং পাওয়ার প্যারিটি সামথিং এই টাইপের ছিল, ট্রিপল পি ছিল, পিপিপি। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল হয়তো। আচ্ছা,
তো এই ছিল তোমাদের গেল। আর একটা হচ্ছে আপডেটেড নিউজ, এটা আমাদের এমনিতে জানা মানে উচিত, 12 তারিখের পড়া লাগবে না, মানে তো পরশু দিনে পড়া লাগতেছে না। সেটা হচ্ছে ডক্টর সালেহউদ্দিন আহমেদ, ইনি হচ্ছেন বর্তমান অর্থ উপদেষ্টা। তো ইনি হচ্ছেন আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের, ঠিক আছে। তো এই হচ্ছে একটা অবস্থা, যাই হোক ভালোই লাগে। তো মানে আমরা এখন আমি যে ডিপার্টমেন্টে পড়তেছি সেই ডিপার্টমেন্টের এক সিনিয়র, যদিও দাদুর বয়সী, বাট তাকে ভাই বলতে হয় আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখব ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা জিনিসটা কি। জিনিসটা কি, এটা কি খায় নাকি মাথায় দেয়? এটা খায় না, মাথায় দেয় না, বাট এর মাধ্যমে অর্থনীতি এটা কি হয়, রান করে বলতে পারি, ঠিক আছে। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো প্রধানত, এত গোছানো কথা তো আমার মুখস্থ করার দরকার নেই, তাই না। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা মানে হচ্ছে এইখানে সরকার আমাকে কোনো বাধা দিতে পারবে না। তার মানে এখানে কি ব্যক্তির মালিকানা আছে। কিসের মালিকানা? ব্যক্তির মালিকানা। তাহলে আমি এখানে কি দেখতেছি, ব্যক্তি মালিক, ঠিক আছে, ব্যক্তি মালিকানা। ধরো এখন আমি বলতে পারি ইউএই, অবশ্যই নাম শুনছো, ইউএই নাম শুনছো না, ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। সেখানে কি, সেখানে দেখবা অনেক বড় বড় দুবাইয়ের শেখরা, মানে এখানে শেখরা থাকে, মানে অনেক বড় লোক, ধনী লোক, তারা কি করে থাকে, তেল বিক্রি করে, ম্যাক্সিমাম কি করে, তেল বিক্রয়, তেল, ঠিক আছে, তেল, পেট্রোলিয়াম, এই সব জিনিসগুলো কি করে থাকে, বিক্রয় করে থাকে। তো এটার দাম অনেক বেশি, কারণ তেল হচ্ছে আমাদের একটা, বলতে পারো যে হচ্ছে সীমিত, ঠিক আছে, এটা যে কোনো দিন শেষ হয়ে যাবে। তো এই জন্য এটার দাম অনেক বেশি। তো এইখানে কি হয়, তারা চাইলে তাদের মতো করে দাম নির্ধারণ করতে পারে। সরকার তাকে বলতে পারে না যে এই বেটা তুই এত দাম নিছিস কেন, এই বেটা তুই এত দাম নিবি কেন, আমার জনগণ তো নিতে পারতেছে না। এখানে তার বলার কোনো ক্ষমতা নেই, কারণ ওই দেশের অর্থব্যবস্থাটাই হচ্ছে কি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, অর্থাৎ ক্যাপিটালিজম। সেখানে কি আছে, ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম, ওকে। তো এই জিনিসটাই বোঝাচ্ছে এখানে ব্যক্তি মালিকানা। এখানে কি, ব্যক্তি মালিকানা। তার মানে কি বুঝলাম, পুঁজিবাদী হচ্ছে যেখানে সরকার তোমাকে কিছু বলতে পারবে না, আমি মালিক, আমি সব, আমি চাইলে এত দাম রাখবো, তুই নিলে নে, না নিলে নে, না নে, সমস্যা নেই, মানে এই টাইপের সোজা কথা, ঠিক আছে। তো এই জন্য কি হয় দেখো, ব্যক্তি মালিকানাধীন, মানে ব্যক্তি মালিকানার অধীন, এবং প্রধানত বেসরকারি উদ্যোগ, মানে এখানে সরকারের কিছু নাই, কারণ সরকারের যদি ক্ষমতা থাকতোই তাহলে তো এটা কি হতো না, ব্যক্তি মালিকানা হতো না, এটা কি হতো, রাষ্ট্রীয় মালিকানা হইতো। সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কি জানো? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে এখানে কেউ কোনো কিছু নির্ধারণ করে না, এটা অটোমেটিক, এটা একটা অর্থনীতির একটা টার্ম, ইকোনমিক্স একটা টার্ম, অটোমেটিক কি হয়, দামটা আপ ডাউন করতে পারে। তো এটা নির্ধারণ করা হয় এই টাইপের চিত্র দিয়ে। আমরা চিত্রগুলো দেখবো, আমরা এখনো চিত্রে যাইনি। তো চিত্রে যখন যাবো তখন বুঝতে পারবা, এটা হচ্ছে ডিমান্ড রেখা, এটা হচ্ছে সাপ্লাই রেখা, এই হচ্ছে প্রাইস। তো এখন ডিমান্ড সরে গেলে, ধরো ডিমান্ড কি হয়েছে, ডিমান্ড বেড়ে গেলে ডান দিকে যায়, অর্থাৎ উপরে যায়, এটা পরে দেখবো আমরা। তো ধরো উপরে উঠে গেছে, ডিমান্ড বেড়ে গেছে, তখন দামটা কি হয়ে যাবে, সাপ্লাই আগের মতোই আছে, তো তোমার দামটা এখান থেকে, প্রথমে দাম ধরো এখানে ছিল, এটা হচ্ছে পি রেখা, তো এটা উপরে চলে যাবে, অর্থাৎ দাম বৃদ্ধি পাবে। দাম কি হবে, বৃদ্ধি পাবে, বোঝা গেছে। তো এই জিনিসটাই বোঝাচ্ছে, এটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। হঠাৎ করে কেউ তোমাকে বলে না যে এই দামটা এখানে রাখতে হবে, এটা অটো হয়ে গেছে, ডিমান্ড যখন বেড়ে গেছে সবার দেখা দেখি অটোমেটিক হয়ে যায়। তো এটাই বোঝাচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, ঠিক আছে। আচ্ছা, চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে দাম নির্ধারিত হয় সেই দামটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তো এটাই হচ্ছে আমাদের কি, পুঁজিবাদী অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ক্যাপিটালিস্ট ইকোনমির জনককে, অ্যাডাম স্মিথ। অ্যান্ড সব থেকে বড় কথা, অর্থনীতির জনককে বলতে পারবা, কে বলতে পারবা, দেখি বলো দেখি, কে বলতে পারো অর্থনীতির জনককে? যাদের অর্থনীতি ছিল তাদের থেকেই আশা করতেছি, এক্সপেক্টেড অ্যান্সার তাদের থেকেই, ঠিক আছে। অর্থনীতির জনককে, যদি কেউ তন্ময় হোসেন সিয়াম বলতে চাও বলতে পারো, এটা ভুল বলবো না, ঠিক আছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার জনক অ্যাডাম স্মিথ, ভেরি গুড। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার জনক অ্যাডাম স্মিথ। এখন কথা হচ্ছে অর্থনীতির জনককে, শুধুমাত্র অর্থনীতির জনক, শুধুমাত্র অর্থনীতির জনককে।
অর্থনীতির জনক, হ্যাঁ জাহিদ হাসান বলছে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আর নিহা বলছে অ্যাডাম স্মিথ, ভেরি গুড। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। তারপরে তোমরা বলতে চাচ্ছ আমি অর্থনীতির জনক না, এটা কোন ধরনের কথা? থাক, মনে কষ্ট পাইলাম। অ্যাডাম স্মিথ, যাক মনে অনেক কষ্ট পাইছি, বাট সমস্যা নেই। সানজিদা, স্মৃতি, তাবাসসুম, তানজিন, এই এই সাইমা, তোমার পলে স্যামুয়েলসন কোথায় আসতেছে? পলে স্যামুয়েলসন কোন আসবে? অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। হ্যাঁ ধন্যবাদ, আজিজের অ্যান্সারটা সঠিক হয়েছে। আজিজকে আমি হলে মার্ক দিয়ে দিতাম। থ্যাংক ইউ। ঠিক আছে, যাক ভালো লাগছে যে একজন হলেও বলছে যে তন্ময় হোসেন সিয়াম। আর তোমাদের স্টুডেন্ট কিন্তু নাই, স্টুডেন্ট আরও লাগবে। আমি স্টুডেন্ট এত কম কেন? স্টুডেন্ট আরও দরকার। ভালো ভালো টপিক পড়াবো, অবশ্যই তোমার স্টুডেন্ট দরকার। তোমার ডিমান্ড যত মানে কি, স্টুডেন্ট বাড়া মানে কি ডিমান্ড বাড়বে। সো ডিমান্ড যখন বাড়বে আমার সাপ্লাইটাও আমাকে বেড়ে দিব, আমি বাড়াই দিব। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। আধুনিক অর্থনীতির জনক পল এ স্যামুয়েলসন। আচ্ছা, আমি আধুনিক অর্থনীতির জনকটা তোমাদের কাছে জিজ্ঞাসা করতাম। তো অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল এ স্যামুয়েলসন। ঠিক আছে, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে, তখন আর অ্যাডাম স্মিথ হবে না, এটা হবে পল এ স্যামুয়েলসন। স্যামুয়েলসন, স্যামুয়েলের বাচ্চা আর কি, পল এ স্যামুয়েলসন। শেষে যেহেতু সন আছে তার মানে সে সন, বাচ্চা, তাই না? আচ্ছা, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা উদাহরণ, তোমার উদাহরণ চাইতেই পারে। উদাহরণ কোন দেশ? যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। এখানে দুইটা দেশের নাম দেওয়া আছে, আরও দেশ আছে, অনেক কিছুই আছে, বাট এই দুইটা বেশ। ঠিক আছে, আচ্ছা তাহলে উদাহরণ হচ্ছে যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়া। ম্যাক্সিমাম তোমার ইউএসএটাই থাকতে পারে। তো ইউএসএ, অস্ট্রেলিয়া। তো এই ইউএসএটা হচ্ছে তোমার কি কান্ট্রি তাহলে? পুঁজিবাদী। পুঁজিবাদী, চিত্র বোঝো না? দেখাই দিব, সমস্যা নাই। সোয়াবের অ্যান্সার হয় নাই, সোয়াবকে আগেই ক্রস, ওই আগেই ফেল, তুমি ফেল। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিকের পর কি দেখলাম? সমাজতান্ত্রিক। অ্যান্ড কথা হচ্ছে সমাজতান্ত্রিক, দেখে নিবা তোমরা, আগে দেখি। এখন বলো সমাজতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা আছে সেটা আমরা কি দেখবো, পরে দেখবো। বাট সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেক নাম কি? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেক নাম কি? এটা একটু কমেন্ট করে জানাও, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেক নাম কি? এরপরে দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি, এখন আমরা সেটা দেখি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি দেখলাম? ব্যক্তি মালিকানা। কিন্তু সমাজতান্ত্রিক মানে এখানে সমাজের কথা বলছে। তো কতিপয় সমাজ বলতে পারো, দেশের কথা বলতে পারো, রাষ্ট্রের কথা বলতে পারো, রাষ্ট্র। ঠিক আছে, এখানে রাষ্ট্রীয় মালিকানা থাকে, অর্থাৎ এখানে তুমি চাইলে কিছু করতে পারবা না, এখানে রাষ্ট্র তোমাকে চালাবে, রাষ্ট্র যে কথা বলবে তোমাকে সেইটা মানতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, যেমন যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো যেমন ভূমি, কারখানা, কলকারখানা, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি রাষ্ট্র বা সমাজের মালিকানাধীন থাকে, রাষ্ট্র বা সমাজের মালিকানাধীন থাকে, অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানা থাকে, সেইটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তো এটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? সোশ্যালিস্ট ইকোনমি জনককে? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার জনককে, এটা খুবই ইম্পর্টেন্ট। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার জনককে? কার্ল মার্কস। কার্ল মার্কস, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার জনক হচ্ছে কার্ল মার্কস। এরপরে রাষ্ট্রীয় মালিকানা থাকে, তাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা ড্যাশ একটা অর্থ ব্যবস্থা বলে। ভেরি গুড, অ্যান্সার করছে জুনায়েদ, অ্যান্সার করছে নির্দেশমূলক। নির্দেশমূলক, ভেরি গুড। আরও অনেকেই অ্যান্সার করছো। রাতের আধার, সানজিদা, সঞ্জি, হয়তো নামটা কি বলতে পারিনি, দুঃখিত। বৈশাখী বলছে নির্দেশমূলক। সিয়াম, নির্দেশাত্মক না, নির্দেশমূলক, নির্দেশাত্মক না, নির্দেশমূলক। হ্যাঁ হয়েছে, ভেরি গুড, ওকে ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এখন দেখো উদাহরণ হচ্ছে চীন সমাজতান্ত্রিক, ক্যাপিটালিজম, রাশিয়া, রাশিয়া, উত্তর কোরিয়া। তো এটা শুরু হয়েছে রাশিয়া থেকেই, ঠিক আছে, রুশ বিপ্লবের মাধ্যমে শুরু হয়েছে। তো এই যে উদাহরণ হচ্ছে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া। এছাড়াও একটা দেশ ছিল লিবিয়া। লিবিয়ার শাসক ছিলেন গাদ্দাফি। ঠিক আছে, আমেরিকার শত্রু গাদ্দাফি। ঠিক আছে, তো এই গাদ্দাফির সময় নাকি শুনছিলাম তার 42 বছরের শাসনামলে তিনি হচ্ছে কি করছে, মানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে 0%, মানে 0% কস্ট, জিরো কস্ট, অর্থাৎ তোমার শিক্ষা ব্যবস্থা পুরো ফ্রি ছিল। এরপরে নাকি হচ্ছে খাবার দাবারের কোনো অভাব তিনি হইতে দিতেন না দেশের লোকের, এটা শোনা মানে আমরা যতদূর জানি। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে বিদ্যুৎ বিল থেকে শুরু করে সব কিছু নাকি মানে খুব সাশ্রয়ী ছিল। এমনকি তোমার বিয়ের খরচটা সরকার বহন করতো, বিয়ের খরচ থেকে বাচ্চা কাচ্চা হওয়া থেকে সব কিছু মানে সরকার বহন করতো। বাট আমেরিকার
শত্রু হওয়ার কারণে ঘুরে ফিরে যাই হোক, আমেরিকা তো বোঝোই কি অবস্থা, মানে অর্থাৎ ইউএসএ, তো তিনি ওই নিজের দেশের লোক, এই লিবিয়ার লোকের মাধ্যমেই গাদ্দাফিকে হত্যা করা হয়। ঠিক আছে, আচ্ছা, এই ছিল উদাহরণ, এই উদাহরণগুলো একটু মনে রাখবা, ঠিক আছে, মনে থাকে জানো। এরপরে দেখো মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি, তাহলে মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি মানে এখানে দুই ধরনের আছে। সমাজতান্ত্রিক, হ্যাঁ, কিউবা। ওকে, তাহলে মিশ্র অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থা ব্যক্তি মালিকানা ও সরকারি, যেমন এটা আমাদের বাংলাদেশ, এই সিচুয়েশনটা দেখবা বুঝতে পারবা। বাংলাদেশে দেখবা অনেক কর্পোরেট সেক্টর আছে, বাংলাদেশে অনেক কর্পোরেট সেক্টর আছে, ঠিক আছে। তো বাংলাদেশে সরকারি মালিকানাও আছে, বেসরকারি মালিকানাও আছে। তো বেসরকারি মালিকানাটা একটু বেশি, চাইলে কিন্তু সরকার ইন্টারফেয়ার করতে পারে। যেমন আমি একটা কোনো কিছুর দাম আমার মতো করে আমি রাখতে পারবো না, ইনকাম ট্যাক্স পড়ে যাবে, আমার ইনকাম আমি কতটুকু করতেছি না করতেছি এইসবও হিসাব রাখা হয়। এরপরে কোন জিনিস আমি কতটুকু টাকা বিক্রি করতেছি, কত টাকা বিক্রি করতে চাচ্ছি না চাচ্ছি, এগুলো একটা লিমিটেশন থাকে, দেওয়া থাকে। তার মানে এখানে সরকারের মালিকানাও আছে, আমি আবার চাইলে আমার মতো করে করতেও পারবো একটা লিমিটেশন পর্যন্ত, এখানে ব্যক্তি মালিকানাও আছে। তো এই জন্য এটাকে বলা হয় থাকে মিশ্র। ঠিক আছে, বাংলাদেশের অর্থব্যবস্থা কি? মিশ্র অর্থব্যবস্থা, সব দিকে আছে বাংলাদেশ। তারপর বাংলাদেশ, ভারত আর ইউকে। যুক্তরাজ্য মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। ঠিক আছে, হ্যাঁ, রাসেল এভাবে পড়তে হবে, ভেরি গুড, মনে থাকে জানো। তারপরে ইসলামী অর্থব্যবস্থা, তাহলে ইসলামী অর্থব্যবস্থাটা কি এটা একটু বলো দেখি তোমরা। ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে যে অর্থব্যবস্থায় ইসলামের মৌলিক নিয়মকানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠে, তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। এক কথায় এই অর্থব্যবস্থাটা হচ্ছে মানে একটা ধর্মভিত্তিক, অর্থাৎ মুসলিম ধর্ম, ইসলাম, ঠিক আছে, মুসলিমদের ধর্ম ইসলাম। তো ইসলাম ভিত্তিক, এক কথায় এখানে বলা হয়ে থাকে সব কিছু হচ্ছে, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আমরা, যেটা সত্য কথা, সব কিছু মালিক আল্লাহ তাআলা, আমরা একদিন থাকবো একদিন থাকবো না, চলে যাব। তো এই অর্থব্যবস্থায় সুদকে হারাম করা হয়েছে, সুদকে কি করা হয়েছে? সুদ মুক্ত, মানে সুদ নেওয়া যাবে না। বাট আমাদের অর্থব্যবস্থা ম্যাক্সিমাম সব কিছুতেই এখন রেট অফ ইন্টারেস্ট দেখে থাকি, আমরা ব্যাংকের থেকেও সুদ নিয়ে থাকি, আমরা মানে সুদ খাই, সুদ ম্যাক্সিমাম মানুষই খাচ্ছে। আমাদের অর্থব্যবস্থাটাই কাইন্ড অফ এরকম হয়ে গেছে, যেখানে আমাদের লাভ করার ইচ্ছা থাকে, তারপরে সুদ আছেই, রেট অফ ইন্টারেস্ট তো থাকতেছেই। এন্ড কথা হচ্ছে থাক, আমরা যে অর্থব্যবস্থা পড়া থেকে দেখি, তো এখানে কোরআনটা হচ্ছে মেইন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, চারটা জিনিস হিসেবে পালন করা হয়। তো এটা আমরা দেখবো না। এখানে দেখো এই অর্থব্যবস্থায় সুদমুক্ত লেনদেন নিশ্চিত করা হয়, অর্থাৎ সুদ হারাম। তো সুদের আরবি নামটা কি? সুদের আরবি নাম কি এটা একটু বলতে পারো, কে পারবা? সুদের আরবি নাম কি? এটা যারা ইকোনমিক্স পড়ছো তারা পারবা, তাদের উদ্দেশ্যে প্রশ্নটা করা, যাতে যারা ছিল না, যাদের ছিল না ইকোনমিক্স, তারা যেন পেরে যায়, তারা যেন দেখতে পারে। ঠিক আছে, তাহলে সুদের আরবি নাম কি? সুদের আরবি নামটা একটু বলো। ঠিক আছে, আর এটা হচ্ছে উদাহরণ, যেমন হচ্ছে কি ইরান, সৌদি আরব, ইরান, সৌদি আরব, এগুলো বই অনুযায়ী দেওয়া আছে। ঠিক আছে, না না, চীনে মিশ্র অর্থনীতি না, চীনে সরকারের ক্ষমতা বেশি। শোনো, বেসরকারি থাকতে পারে, বাট এখানে আমি ওটা বলি নাই। এখানে বুঝতে হবে কোন দেশের কি অর্থব্যবস্থা। ওইখানে সোশ্যালিজমটা বেশি, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ওখান থেকে শুরু হয়েছে, সমাজতন্ত্রের শুরু হয়েছে এদিক থেকে, রাশিয়ার দিক থেকে। তো ওই বোর্ড থেকে এদিকে চীনের দিকে আসছে। ঠিক আছে, বুঝতে হবে। সুদের আরবি রিবা, ভেরি গুড, সুদের আরবি হচ্ছে রিবা, রিবা। আর একটা জিনিস মাথায় রাখবা, কোনো বিদেশি শব্দে দীর্ঘইকার হয় না, এটা তোমরা বাংলায় পড়ে থাকি, কয়েকটা জিনিস বাদে। সেই দেশের নামগুলো হচ্ছে চীন, মালদ্বীপ, আর একটা হচ্ছে শ্রীলঙ্কা, মানে এরা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই দেশের নাম বিদেশি হওয়া সত্ত্বেও, বিদেশি নাম মানে অন্য দেশের ভাষা, বিদেশি ভাষা হওয়া সত্ত্বেও এই কয়টাতে তোমার দীর্ঘইকার হয়, হ্রস্বইকার হয় না। বাট এমনিতে আমাদের যদি কোনো ভাষা থাকে, ইংরেজি হোক, আরবি হোক, যত কিছু হোক, সব কিছুর ক্ষেত্রে তোমার কি আসে? হ্রস্বইকার আসবে, হ্রস্ব ই আসে, তোমার দন্ত স আসে, এগুলো তো আমরা জানি, তাই না? এরপর একটা হচ্ছে নারী রিলেটেড কিছু থাকলে, নারীত্ব, নারীত্ব রিলেটেড, সতীত্ব, যত কিছু আছে নারী, এই নারী রিলেটেড থাকলে দীর্ঘইকার আসবে, এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, ঠিক আছে। আর জিবি বানান এগুলো তো দেখছি তোমরা, আমি এখন আর বলতে চাচ্ছি না, আমি বাংলা ক্লাস নিতে আসি নাই, আমি অর্থনীতি নিচ্ছি, তো মাঝখানে মনে হলো বানানগুলো বলে দেওয়া উচিত, বললাম এই জন্যই। এখন দেখবো অর্থ মন্ত্রণালয়, এটা লাগবে না।
এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে না তেমন একটা, তো এগুলো থেকে আমাদের দরকার নেই, বাট এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে। অ্যাব্রিভিয়েশন, সংক্ষেপণ, ঠিক আছে, সংক্ষেপণ যেগুলো আছে এগুলো দেখতে পারো, এগুলো থেকে প্রশ্ন আসে প্রত্যেক বছর একটা না একটা থেকে দিয়ে দেয়, এবারও তো দিয়ে দিবে, ঠিক আছে, এবারও দিয়ে দিবে দেখিও। আচ্ছা, ভ্যাটের পুনরূপ কি? ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। ZPG এর পুনরূপ হচ্ছে জিরো পপুলেশন গ্রোথ। LDC লিস্ট ডেভেলপ কান্ট্রি, লিস্ট ডেভেলপ কান্ট্রি। এরপর হচ্ছে ODA অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, এটা তেমন লাগে না, এটাতে আমাদের আসে না কখনো, না বললেও চলবে। টিন, এই নাম্বারটা পড়তে হয়, টিন নাম্বারটা বলতে হয়। ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ তুমি যে ট্যাক্স পে করতেছো, তুমি একজন ট্যাক্স পেয়ার, তো তোমার ট্যাক্স পেয়ার একটা আইডেন্টিফিকেশন, তোমাকে চিনবো যে, সেই চেনার নেওয়ার জন্য একটা নাম্বার দিতে হয়, সেটাকে বলা হয় টিন নাম্বার। কি নাম্বার বলা হয়? টিন নাম্বার বলা হয়, টিন। তাহলে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, তো টিন বললে আলাদা করে নাম্বার বলতে হয় না, কারণ টিনের মধ্যেই কি আছে, শেষে কি আছে, এনে নাম্বার আছে। এরপরে NNP নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো একবার করে পড়তে হবে। OMS এটা আসার চান্স আছে, এটা আসার চান্স আছে, ওপেন মার্কেট সেল, ওপেন মার্কেট সেল। সুলতানা এতক্ষণে আসলে হবে? ঠিক আছে, আচ্ছা। গোলস অর্থ কি? গোলস অর্থ কি? গোল যে দেই আমরা, গোল কেন দেই? আমাদের টার্গেট ফিল আপ করার জন্য না, লক্ষ্য। গোলের পুনরূপ কি? লক্ষ্য। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস, এরকম হয়েছে, বুঝতে পারছো? না না, জাহাঙ্গীরনগরের জন্য পড়লে, জাহাঙ্গীরনগরেরটা হচ্ছে কি শোনো আমি বলি, ওগুলো হচ্ছে আর অন্য লেভেলে, অনেক বেশি কঠিন, এত কঠিন তোমাদের জিএসটিতে দিবে না, ঠিক আছে, পড়তে পারো, পড়লে ক্ষতি নাই, কিন্তু সেটা বুঝে পড়তে হবে যে কখন পড়তেছি, কোনটা পড়তেছি, কেন পড়তেছি, উদ্দেশ্য কি, এই জিনিসগুলো ঠিক রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট স্যার যে বইটা বের করছেন জাহাঙ্গীরনগর জিকের, একটা অস্থির একটা বই, মোটা একটা আগুন একটা জিনিস বের করছে, ঠিক আছে, আমি দেখছি, তো আমি স্যারে বলছিলাম স্যার আমারে দিয়েন, ঠিক আছে, আমি কয়েকটা নিয়ে রাখবো, পরবর্তীতে আমি স্টুডেন্টের এটা দিয়ে দিব, ঠিক আছে। বাট এবার নেওয়া হয়নি, কালেকশন এবার অনেক তাড়াতাড়ি হচ্ছে, তোমার কি স্টক আউট হয়ে গেছিলো, বাট এরপরে টার্গেটে আসি। আচ্ছা আচ্ছা, একনেক, একনেক জিনিসটা তোমাদের ইম্পর্টেন্ট লাগবে না, এত বেশি লাগবে না, বাট পড়ে নিতে পারো। এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ভেরি গুড। এরপর হচ্ছে IPO ইনিশিয়াল পাবলিক অফারিং, IMF যেটা বেশি দরকার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বাংলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ঠিক আছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তোমরা আমাকে এটা বলো দেখি, SDG এর পূর্ণরূপ কি? SDG এর পূর্ণরূপ কি বলো দেখি, তোমরা তো অনেক পড়ছো, জিকে তো অনেক পড়া হয়েছে, যারা ফাঁকিবাজি করছো তারা শিখে ফেলো, যারা পড়ছো তারা তো আলহামদুলিল্লাহ পড়ছোই, তাই না? কমেন্ট করো। সস নিতে হবে, সস নিবা, নিয়ে ফেলো। সস বলতে সস কি দিবা আমারে নাকি তুমি নিবা? আচ্ছা, এটা খাওয়া সস না তো, এটা তো হচ্ছে স্ক্রিনশট, তাই না? আচ্ছা, সিয়াম, আরও সিয়াম, মাশাল্লাহ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ভেরি গুড। মালিহা অ্যান্সার ঠিক আছে, হ্যাঁ মাইশা ঠিক আছে তোমার অ্যান্সার। আচ্ছা, অনেকের কমেন্ট হয়তো আমি পড়তে পারি না, দুঃখিত, তোমরা হচ্ছে অনেক কমেন্টটা চলে যায় তো ফার্স্ট, এই জন্য দেখা যায় না, বাট আমি চেষ্টা করি পড়ার। নিহা, তিন্নি, তো এবার হ্যাঁ, তো এবার নাও স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, মাহমুদের অ্যান্সার ঠিক আছে, মালিহার অ্যান্সার ঠিক আছে, মারুফের অ্যান্সার সাস্টেইনেবল, মারুফ বানান ঠিক করো, বানানে ধরা খাওয়া যাবে না, সাস্টেইনেবল, সাস্টেইনেবল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, যেহেতু লক্ষ্যমাত্রা অনেকগুলো তাই এখানে গোলস হবে, তো লক্ষ্যমাত্রা কয়টি বলতে পারবা? এই যে গোলসের পূর্ণরূপ কে যেন জিজ্ঞাসা করছিলা, তার জন্য লক্ষ্যমাত্রা কয়টি এসডিজির? টেকসই উন্নয়ন লক্ষ্য, এটা বাংলা কি? টেকসই উন্নয়ন লক্ষ্য, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ আবিদা, তোমার অ্যান্সার ঠিক আছে। ফারহানা, এমডি জাশেদ হাসান মনে হয় নামটা। জিএসটি 2.0 ব্যাচে অ্যাড দিয়ে দিবে যারা জিএসটি 1 এ আছো, 17টি, ভেরি গুড।
হ্যাঁ মাহমুদা, সিয়াম, ভেরি গুড। হ্যাঁ 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 ঠিক আছে। সানজিদার অ্যান্সার ঠিক আছে, বানান ঠিক আছে, ভেরি গুড। তাহলে লক্ষ্যমাত্রা হবে 17টি। কতটি? 17টি। আরে আমার সহ সস নিয়ে কি করবা রে, আমি একটু কালা মানুষ, আমাকে তো দেখা যাবে না, পড়াটাও তো ঢেকে যাবে পরে। আচ্ছা, এটা শেষ। এরপরে দেখো বাজেট, এগুলো আমাদের আসে না, এগুলো থেকে তোমাদের কোশ্চেন দেয় না, ঠিক আছে? এগুলো হচ্ছে নর্মাল জিকে। তো নর্মাল জিকে রিলেটেড যদি থাকে তাহলে আসতে পারে, এছাড়া আসবে না। তো এই যে এবারে আমাদের বাজেটটা যেটা ছিল সেটা হচ্ছে 7,90,000 কোটি টাকা, এটা আমাদের দেখা লাগবে না। উপমহাদেশে প্রথম বাজেট পেশ করেন, এটা বলতে পারি, ভারতীয় কাউন্সিলের অর্থাৎ বিষয়ক জেমস উইলসন লর্ড ক্যানিংয়ের শাসনামলে এটা করছিলেন। স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট পেশ করছিলেন তাজউদ্দিন আহমেদ। এগুলো হচ্ছে কি নর্মাল জিকে টাইপের ছিল, এগুলো হচ্ছে ঢাবি রাবি চবি গুচ্ছ, এগুলো সবগুলোই বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট আকার করেন, এগুলো লাগবে না। রাষ্ট্রপতি হিসেবে প্রথম হিসেবে বাজেট পেশ করেন জিয়াউর রহমান, মানে একমাত্র রাষ্ট্রপতি যিনি বাজেট পেশ করছেন তিনি ছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশের সর্বাধিক বাজেট পেশ করছিলেন এম সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। সাইফুর রহমান আর আবুল মাল আব্দুল মুহিত 12 বার করছিলেন। তো এগুলো তোমাদের লাগবে না, বারবার বলতেছি, যেটা বলবো লাগবে সেটা ভালো করে পড়বা, ঠিক আছে? এগুলো দেখায় দেওয়ার কারণ বাই এনি চান্স যদি একটা দিয়ে দেয় যাতে তোমাদের সমস্যা না হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, একটা না সবচেয়ে বেশি পাস করেন এটা লাগবে না। এখানে যেটা লাগবে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থ বছর। তোমরা কি কেউ জানো? আজকে আমি তোমাদের জুনিয়রদের পড়ানোর সময় এটা ইংরেজিটা বলে দিলাম, আজকে ক্লাস ছিল তো আমি বললাম অর্থ বছরের ইংরেজি নাম কি? অর্থ বছরের ইংরেজি নাম কি? এটা সময়কাল কত? 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন, অর্থাৎ জুলাই থেকে ঘুরে জুনে আসে, তাই তো? জুলাই থেকে ঘুরে জুনে আসে। জিএসটি 1.0 কবের গ্রুপ? এটা অনেক আগে ক্লাস হয়ে গেছে আমাদের, ঠিক আছে? পিডিএফ কিভাবে পাবো? আমি সঠিক এখনো জানি না যে লাইভ ফ্রি ক্লাসে পিডিএফ কি দেওয়া হবে কিনা, বাট গ্রুপে যারা আছে তারা অবশ্যই পাবে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে অর্থ বছরের ইংরেজি নামটা কি বলতে পারবা? অর্থ বছরের ইংরেজি নামটা কি? আচ্ছা, তোমরা অনেকে ক্লাসটা শেয়ার করেছো, ধন্যবাদ। আরে রাতের হাজার রে, এই তো একটা কমেন্ট করলো, ভন্ড কত বড়, 7,90,000 কোটি টাকা তো 1 কোটি টাকা যাচ্ছে। আরে ভাই, আমার যদি 1,000 টাকা দেয় তাদের আমি খুশি হয়ে যেতাম। ভেরি গুড। এখানে অ্যান্সার হচ্ছে নাসরিন সুলতানা বলছে ফিসকাল ইয়ার। ফিসকাল ইয়ার, আচ্ছা সিয়াম, তুমিও সিয়াম, আচ্ছা তোমার অ্যান্সারটা আমি দিচ্ছি, যদিও পড়াশোনা রিলেটেড না, বাট হ্যাঁ জানা উচিত, কার ক্লাস করতেছি, কেন করতেছি, করে কি লাভ সেটাও দেখতে হবে অবশ্যই। ফিসকাল ইয়ার, তো এটা ভেরি গুড যারা পারছো। হ্যাঁ নাভিলা আয়াত, ভেরি গুড। তোমরা অনেকেই থাকো গুপ্ত, তোমরা অনেকেই হ্যাঁ, কথাটা হচ্ছে অন্য রিলেটেড করা যাবে না, বাট তোমরা অনেকেই থাকো গুপ্ত, যে জিনিসটা ভালো লাগে অনেক সময়, জানো? কারণ তারা কমেন্ট করে না, মানে এটা থাকে যে একটা হচ্ছে অরা নিয়ে থাকে, ভাইব নিয়ে থাকবে যে আমি কেন কমেন্ট করব, আমি তো পারি, ঠিক আছে, এই রিলেটেড। বাট অনেক সময় একটা কঠিন প্রশ্ন করলে দেখা যায় হঠাৎ করে অনেকের নাম, যে নামটা আমি দেখিও নাই আগে কখনো, সে কমেন্ট করে ফেলে। সে ভালো অবশ্যই স্টুডেন্ট, বাট কমেন্ট করবা, ঠিক আছে? কমেন্ট করবা, ইন্টারাকশনটা বাড়ানোর চেষ্টা করতে হবে। মাহমুদা, ভেরি গুড, ভেরি গুড। সুইটি আক্তার, ভেরি গুড। এই যে অনেকে আমি চিনিও না, নাইমা জান্নাত, ফিসকালিয়ার, নাসরিন সুলতানা, ফিসকালিয়ার, মনে থাকে জানো? এটাকে বলা হয় অর্থ বছর, এক অর্থ বছর। আচ্ছা, তো এখানে সিয়াম আহমেদ নামে একজন কমেন্ট করছিলা, তার হচ্ছে আমার নামটা তো ওখানে দেওয়া আছে, তন্ময় হোসেন সিয়াম, তো আমার নাম হচ্ছে সিয়াম, ঠিক আছে? আমি পড়াশোনা করতেছি ইকোনমিক্স ডিপার্টমেন্টে, ঠিক আছে? ইকোনমিক্স ডিপার্টমেন্টে, ঢাবিতে, ডিইউতে। এখন আসি সেকেন্ড সেমিস্টার, মানে সেকেন্ড ইয়ারে আসি, থার্ড সেমিস্টার শেষ হয়েছে, আমাদের ফোর্থ সেমিস্টার শুরু হবে, অর্থাৎ সেকেন্ড ইয়ারে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এই কথাকে অন্যভাবে কোথাও নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এখন শুধু গুপ্ত আছে কি আমার বেগম সাহেবা, তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কিচ্ছু জানি না, তো এটাই হচ্ছে গুপ্ত, এছাড়া আমার কাছে আর গুপ্ত কিছুই নেই। আচ্ছা, তাহলে বাংলাদেশের বাজেট হলো ঘাটতি বাজেট, এই জিনিসটা মাথায় রাখতে পারো, ঘাটতি বাজেট মানে আমরা দেই একটা টার্গেট 7,90,000 কোটি টাকা, বাট পরে দেখা যায় কি আমাদের আরও বেশি লাগতেছে, বাট আমাদের কাছে টাকা নেই, আমরা গরিব, তখন আমরা বলি কি আইএমএফকে যা বলি কুছ পয়সা দে দো, তারপরে তোমার হচ্ছে কি আছে আইএমএফ, এডিবি আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যা বলি কুছ পয়সা দে দো, कुछ पैसा दे दो, ওয়ার্ল্ড ব্যাংকে যা বলি कुछ पैसा दे दो, मुझे पैसा चाहिए, মানে এই রিলেটেড, ঠিক আছে? সবার কাছে ভাই। হ্যাঁ রনব, হ্যাঁ দেখছি দেখছি দেখছি, কমেন্ট দেখছি তোমার, ঠিক আছে? कुछ पैसा दे दो এই টাইপের হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড, অনেকে এখন কমেন্ট করতেছো।
আচ্ছা সেলিনা, যারা আমার ক্লাস আজকে প্রথম করতেছো তাদেরকে সবাইকেই স্বাগতম। অনেকে আমার চেনো না, এই জন্য বলা উচিত। আমার নাম হচ্ছে তন্ময় হোসেন সিয়াম। আমি পড়াশোনা করতেছি অর্থনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এটাই পরিচয়, এর বেশি কিছু পরিচয় নেই। আর আই এডুকেশনের একজন টিচার। এখানে আমি আই এডুকেশনে হচ্ছে তোমার ইকোনমিক্স আর আইসিটি ক্লাস নিয়ে থাকি। ঠিক আছে। আচ্ছা, শ্বশুরবাড়িটা তো তাহলে গুপ্ত অবস্থা আছে রে ভাই। আচ্ছা যাই হোক, আছে আছে। আচ্ছা, এরপরে সব থেকে বড় যে কাজটা করা উচিত ছিল, আয়কর, মূসক আর শুল্ক ফাঁকি। তার মানে যে চোর বাটপারগুলো আছে, চোর বাটপারগুলো আছে না, এগুলো থাকে না দেশে, বড় বড় পর্যায়ে টাকা মারে দিয়ে নিয়ে যায়, অতীতেও নিয়ে গেছে। আয়কর মানে কি? আয়কর মানে কি? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স অর্থাৎ তোমার আয়ের ওপর, তোমার ইনকামের ওপর একটা ট্যাক্স কি করতে হয়, তোমাকে দিতে হয়, পে করতে হয় সরকারকে। তো এখানে অনেক থাকে কি, ফ্রেন্ড ট্রেন্ড থাকে ওই সব জায়গায়। তখন কি বলে, বন্ধু আমার তো ইনকাম এত, তুই একটু কম করে দেখা, তাহলে আমার ট্যাক্সটা কম দিতে হবে, তো কিছু দিবনি, সমস্যা নেই, মানে এই টাইপের কথাবার্তা। তো এখানে কি দেখানো হয়, যে ধরো তার ইনকামটা হচ্ছে বছরে, বছরে ধরো ইনকাম তার 80 লক্ষ টাকা, বছরে ধরে নিলাম সাপোজ। তো তিনি দেখাবেন কি, আমার ইনকাম 30 লক্ষ টাকা। তো একটা মার্জিন সেট করা থাকে যে তোমার বছরের ইনকাম যদি 3.5 লক্ষ টাকার উপরে হয়, তোমাকে একটা টাকা তোমাকে কি করতে হবে, আয়কর দিতে হবে। তো সেই রেটের ধরো একটা টাকা তাকে দিতে হতো। তো 80 লক্ষ হলে অবশ্যই অনেক বেশি একটা টাকা দিতে হবে, যেটা 30 লক্ষ টাকা হলে কম দিতে হবে। তো এই কারণে তারা মানে ভুলভাল দেখায়, ইনকাম দেখায়, দেখায় টাকা মেরে দেয়, যেটা দেওয়া উচিত ছিল সরকারকে সেটা দেয় না। মূসক হচ্ছে, মূসক হচ্ছে ভ্যাট। মূসক বাংলায় যেটা আমরা মূসক বলতেছি সেটা হচ্ছে ইংরেজিতে ভ্যাট, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মানে ভ্যালু মানে হচ্ছে মূল্য, অ্যাডেড মানে হচ্ছে সংযোজন, আর ট্যাক্স মানে হচ্ছে কর। মূসক, মূসক মানে হচ্ছে মূল্য সংযোজন কর। আমি জানি অনেকেই তোমরা বলবা যে ভাইয়া মূসক কি, এটা তো জানি না। এটা হচ্ছে মূল্য সংযোজন কর, সংযোজন কর। ঠিক আছে, এটা হচ্ছে মূসক, তার মানে মূল্য সংযোজন কর, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এইখানে কি হয়, তুমি যখন কোনো দ্রব্য নিয়ে থাকো তখন তোমাকে কি করতে হয়, এটা এক্সট্রা টাকা পে করতে হয়, যে টাকাটা সরকারের কাছে যাবে। ঠিক আছে, বাট মূসক একটা পরোক্ষ কর। মূসক একটা কি কর, আয়কর একটা প্রত্যক্ষ কর, এটা মাথায় রাখবা। আয়কর হচ্ছে একটা প্রত্যক্ষ কর, মানে এই টাকাটা সরকার তোমার থেকে ডিরেক্ট নেয়, গলায় পাড়া দিয়ে, গলা চেপে হলেও তোমার থেকে টাকাটা নিবে, যে টাকা দে, টাকা দে, এই টাইপের সরকার। আর মূসকটা হচ্ছে কি, ঘুরে ফিরে নেয়। যেমন সরকার এটা কি করে থাকে, এটা আমরা কিভাবে বলতে পারি, দেখো এইভাবে বলতে পারি, যে গভর্নমেন্ট আছে না, গভর্নমেন্ট যে মালিক আছে, গার্মেন্টসের মালিক, গার্মেন্টসের মালিককে বলছে আপনার এত এত উৎপাদন হয়েছে, আপনি আমাকে এত টাকা দিবেন ট্যাক্স। এন্ড গার্মেন্টসের মালিকের কথা, ওরে বাটশালা তুই আমার থেকে এতটা টাকা নিয়ে এনেছিস, খারাপ, এই টাকাটা আমি উসুল করব। তো গার্মেন্টস থেকে কে নেয়, বিভিন্ন জায়গায় অর্ডার দেয় না পাইকারি বিক্রেতারা। তো গার্মেন্টস থেকে যে পাইকারি বিক্রেতা কি দিচ্ছে, পাইকারি বিক্রেতা যারা আছে, তো ওই পাইকারি বিক্রেতা যখন অর্ডার দিচ্ছে, তখন এই যে সরকার যে গার্মেন্টসের মালিকের থেকে একটা টাকা নিয়ে নিছে, অতিরিক্ত যে টাকাটা নিছে ট্যাক্স আকারে, তো গার্মেন্টসের মালিকের টার্গেট কি, সেটা উসুল করতে হবে। তো তখন কি করে, সে পণ্যের দাম বাড়ায় দেয় পাইকারি বিক্রেতার কাছে। তো এতে করে পাইকারি বিক্রেতাকে ওই এক্সট্রা টাকাটা দিতে হচ্ছে। তো পাইকারি বিক্রেতার কথা, এত টাকা দিয়ে নিছি, লাভ না করলে, ব্যবসা করে লাভটা কি, লাভ না করতে পারলে, আমার মুনাফা না হলে আমার লাভ নাই। তো তখন কি হবে, পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার থেকে, খুচরা বিক্রেতা অর্থাৎ তোমরা যে মার্কেটে যাও, বিভিন্ন মার্কেটে যাও, ঠিক আছে, বিভিন্ন বড় বড় মার্কেট আছে না, সেই সব খুচরা বিক্রেতা থেকে যে পণ্যটা নেও, তো খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে একটা দামে নিচ্ছে। ঠিক আছে, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ওই খুচরা বিক্রেতারও টার্গেট কি থাকে, আমাকে তো টাকাটা উসুল করতে হবে। তখন সে কি করে, আমাদের মতো যারা জনগণ আছি, সাধারণ জনগণ, ঠিক আছে, জনগণ বলতে পারো, আবার এখানে আমরা বলতে পারি ক্রেতা, ক্রেতা বলতে পারি, ঠিক আছে, ক্রেতা, তার থেকে টাকাটা উসুল করে নেয়। আলটিমেটলি টাকাটা গেল ক্রেতার পকেট থেকে, টাকাটা কোথায় গেল, ক্রেতার পকেট থেকে কোথায় গেল, গভর্নমেন্টের কাছে, পরোক্ষভাবে। বোঝা গেছে এবার সার্কেলটা, পরোক্ষভাবে। ঠিক আছে, কিভাবে গেল, পরোক্ষভাবে গেল। কি এখানে কি হয়ে গেছে, এখানে কিসের যুদ্ধ, হ্যাঁ আমি তো রিপ্লাই করে দিছি, আর তো কিছু করার নাই।
আরে ওইসব এআই ছিল রে, তোমরা কিসের কি দেখো না দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি বুঝাইছে, গার্মেন্টসের থেকে ধরো গভর্নমেন্ট গার্মেন্টসকে বলছে আপনাকে এতগুলো ইনকাম করছেন, আপনাকে আমার কি দিতে হবে, একটা প্রত্যেকটা মানে এই শার্ট অথবা টি শার্ট অথবা জামা যে কোনো কিছু বলো ড্রেস, এটার পেছনে আমাকে এক্সট্রা 10 টাকা দিতে হবে। তো 10 টাকা এক্সট্রা দিতে হবে, অর্থাৎ প্লাস 10 টাকা। অ্যান্ড গার্মেন্টসের মালিকের কথা আমি 10 টাকা দিছি, আমার সে টাকাটা তুলতে হবে, তখন সে পাইকারি বিক্রেতা থেকে কী করবে, ধরো প্লাস 12 টাকা নিবে, লাভ করবে, প্রত্যেকটা জিনিস থেকে এক্সট্রা করে লাভ করতেছে। পাইকারি বিক্রেতা আবার খুচরা বিক্রেতা থেকে প্লাস আরও 2 টাকা লাভ করতে পারে। মানে এটা সাপোজ ধরে নিছি, এই খুচরা বিক্রেতা এখন ক্রেতার থেকে নেবে কি, বলবে কি আপা এটার দাম তো 700। বিষয়টা হয় না, একটা ফানি বিষয় বলি, ঈদের মার্কেটের সময় যায় না, আমরা তো এই সামনে ঈদ আসতেছে, রোজার ঈদের একটা বহুত বড় সড়ো একটা কি হয় মানে মার্কেট হয় না। তো এরকম একটা, যখন আমি ছোটো আরও, তখন আমি ক্লাস 9-এ পড়ি, আমি আমার আম্মু আর হচ্ছে আমার ছোটো ভাই গেছি মার্কেটে, পাঞ্জাবি বের করছে 2টা, তো আম্মুর ভালো লাগছে, আসলে সুন্দর ছিল। তো আমি বলছি আম্মু এত দেখাদেখি করবো না, এটা নিয়ে নাও, বেশি সময় নিতে পারো, অত কে দেখে মার্কেটে। তো এই জন্য এখন আমরা বলছি, আম্মু বলছে 2টা পাঞ্জাবি নিবো কত, তো উনি বললেন কি যে আপা পাঞ্জাবি 2টার দাম হয় 4000, আপনি আমাকে 3500 দিয়েন। 3500 কত বলছে, 3500। বাট হ্যাঁ আমরা কোনো ব্র্যান্ডের দোকানে যাইনি, একদম সেই রকম বড়সড় ব্র্যান্ড এরকম কিছু না, 3500 টাকা চাইছে। তা আমি বললাম এত দাম, তা আমি ভাবছি আম্মু সর্বোচ্চ বলতে পারে যে আপনি 3000 রাখেন অথবা 2500। আম্মু ডিরেক্ট বলছে যে আমি আপনাকে 2000 টাকা দিব। না 2000 বলে নাই, আম্মু বলছিল কত, 1200, হ্যাঁ সরি 1200 বলছে, 1200 টাকা। যখন এই কথাটা বলছে যে 3500 টাকা থেকে 1200, আমি খেলে এমনি তাকাইছি আম্মু দিকে, এটা কি বললো। পরে মনে হচ্ছিল কি যে আমি এগুলোকে চিনি না, আল্লাহ কার সাথে মার্কেটে আসছি, শেষ বাণিজ্য সব শেষ। 1200 টাকা এটা কোনো কথা, কই 3500 টাকা, কই 1200 টাকা, এটা কি লজিক্যাল, কখনো লজিক্যাল না। তো এরপরে কি হইলো, 1200 টাকা বলার পরে দোকানদার, আমি ভাবছি দোকানদার কি গালি দেয় নাকি, আল্লাহ কিছু খারাপ কিছু বলে নাকি, আমি ভাবছি আমি আসো লাগবে না, এখান থেকে কিনবো না, পরে যাই কিনবো। পরে দোকানদার বলতেছে আপা আপনি আমাকে 2000 টাকা দিন। 2000 বলছে, আমি শালার 3500 টাকা কই, 2000 কই, এত কম, তুই তো এত দাম বাড়ায় কেউ বলে, এটা তো অসৎ ব্যবসায়ী। 2000 পরে বলতেছে কি না এত দিব না, আপনি যেটা বলছি সেটাই, আবার একটু বাড়াই দেন, আবার একটু বাড়াই দেন, ঠিক আছে বাড়ানোর পর আম্মু বললো কি যাক আমি আপনাকে 1400 টাকা দিব, বলে আপা এটা লস হয়ে যায়, আপনি 1800 দিন। এরপরে দাম ঠিক করা হইলো 1600। সেই দিন বুঝলাম যে মার্কেট আমার দ্বারা ঠিক না। তার মানে যেখানে একটা পাঞ্জাবির দাম 800 টাকা করে হওয়ার কথা ছিল, সেখানে একটার দাম কত করে নিচ্ছিল, 1750 টাকা করে নিচ্ছিল। মানে বিষয়টা ভাই রে ভাই কই আসি, ঠিক আছে। এই জন্য এখন আমি মার্কেট করতে পারি না, আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যাই, ঠিক আছে, আমার যে ফ্রেন্ড আছে তাকে বলি তুই ভাই আমার সাথে যাবি, আমি একা পারবো না, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো অর্থনীতিটা এমনই, ইকোনমিক্সটা এমনই, ব্রেন ওয়াশ, ঠিক আছে। কীভাবে মার্কেটিং করবে, কিভাবে তোমাকে ধোকা দেওয়া যাবে, বলদ বানাবে, এটাই টার্গেট, ঠিক আছে। আচ্ছা, তো এটাই হচ্ছে টার্গেট, এই হচ্ছে সমস্যা। মেয়ে মানুষের সাথে মার্কেটে যাওয়াটা হচ্ছে নিজের জীবনের আয়ু কমায় ফেলানো। তো এটা আমরা আশা করি তোমরা কেউ করবা না, করতে চাইবাও না, এই পেশা তোমাদের পড়তে হবে না। কেন্দ্রীয় ব্যাংক পড়তে পারো, কেন্দ্রীয় ব্যাংক রিলেটেড কোশ্চেন এরকম থাকবে না যদিও। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, মানে যেটা সেন্ট্রাল ব্যাংক সেটার নামই হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে। যাহাই কেন্দ্রীয় ব্যাংক তাহাই বাংলাদেশ ব্যাংক আমাদের জন্য। তো তারা হচ্ছে সবাই আমার কি বিবি, আমাদের কি সে কি আমাদের বিবি। এই বিবি মানে হচ্ছে আবার বধূ না, ঠিক আছে। তোমার বেগম সাহেবের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কথা, ঠিক আছে। কার কথা বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক, ওকে। তো এই ব্যাংকের স্থপতিকে আমরা সবাই সংসদ ভবনের স্থপতির নাম জানি লুই আইকান। তো এটা বললে তোমরা অনেকে লুই আইকান বলে ফেলো, বাট এটার হচ্ছে কি শফিউল কাদের, শফিউল আমাদের, ঠিক আছে। হ্যাঁ এই তো, মাশাআল্লাহ 3500 টাকা জমা 1200। তোমরা সবাই তো চালাক আছো, তোমরা তো ইকোনমিক্স ভালো বোঝো। হ্যাঁ তোমরা আসলে ইকোনমিক্স বোঝো, কারণ কি জানো, ইকোনমিক্স জিনিসটা হচ্ছে এই রিলেটেডই, এই যে এইটাই হচ্ছে ইকোনমিক্স। এই জায়গাটায় যেটা দেখাচ্ছে তোমার ডিমান্ড সাপ্লাই, এইখানে যখন তোমরা আসবা তখন তোমাদের ইকুইলিব্রিয়াম হবে, ঠিক আছে। বাট যদি দাম আর একটু বেশি দাও, তোমার কি হবে, দেখো তোমার দাম যদি তুমি বেশি দিয়ে থাকো, তোমার এইখানে দামটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম দাম, অর্থাৎ তোমার যে 3500 টাকা জিনিস 1200 টাকা দিয়ে নিছো, এটা ইকুইলিব্রিয়ামে ছিল, মানে তিনি দিতে রাজি হয়েছে, মানে তারও লাভ আছে অবশ্যই, তোমারও মনে হচ্ছে যে আমারও লাভ আছে, ঠিক আছে। বাট এখন একটা জিনিস, সেটা হচ্ছে যদি তুমি দামটা বেশি দিতা, দামটা এখানে দিতা, তার মানে বোঝাইতো কি তুমি ঠকে গেছো। তার দেওয়ার কথা ছিল, তার ইচ্ছা ছিল কতটুকু,
এতটুকু, বাট তুমি নিছো এতটুকু, তার এই অংশটুকু লাভ সারপ্লাস হয়েছে, বোঝা গেছে? তো আমার একটা ফানি কাহিনী আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আসিফ ইকোনমিক্স ক্লাস হচ্ছে ভাইয়া। ফানি কাহিনী হচ্ছে একটা ফার্ম গেটে গেছি, তো একটা জিনিস দাম করছি, করে আমি বলছি যে দাম হয়েছে 80 টাকা, দাম হয়েছে 80 টাকা। তো আমার কি যে হয়েছিল, আমি বলছি আপনাকে আমি 150 টাকা দিব, আমি 150 টাকা দিয়ে চলে আসছি। পরে এসে আমি রাস্তায় এসে আমি মাথা একটু যখন মানে কী যে হইলো, বুদ্ধিটা আসলো, মানে আমার মাথা যখন ক্যাচ করলো, কী রে দুইটা মিলাই দাম করলাম 80 টাকা, তাহলে আমি দুইটা মিলাই 150 টাকা কেন দিলাম? এরপরে যে আমার কি আফসোসটা লাগছে, পরে আমি বলছি কি যে না থাক, আল্লাহর বান্দাই তো নিছে, এটা বলে নিজেকে সান্ত্বনা দিছি, যাতে আমার মনে হয় যে না আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসি। যদি আমার মনে হয় যে না আমি উপর থেকে আমি এতখানি লস করে আসছি, তার এতখানি লাভ হয়েছে, তাহলে তো শান্তিতে ঘুম হবে না, ঠিক আছে? তো পরে এখন মানে হাসাহাসি করতেছিলাম, নিজের কাছেই মনে হয় যে শালা অর্থনীতি নিয়ে পড়তেছি, অর্থনীতি পড়াচ্ছি, বাট নিজেই তো বুঝতে পারি না কি করব না করব, নিজেই বলদের মতো ঠকে আসি, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম স্টেট, এগুলো লাগবে না তোমাদের, এগুলো লাগবে না। আর বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলতে পারো, যখন আমাদের বিজয় দিবস ছিল 16 ডিসেম্বর, সেই দিনই প্রথমত কাজ হচ্ছে অর্থনীতিকে ঠিক করা। তো এই অর্থনীতিকে ঠিক করার জন্য ওই দিনেই বাংলাদেশ ব্যাংকের নাম পরিবর্তন করা হয়, স্টেট ব্যাংক অফ পাকিস্তান থেকে বাংলাদেশ ব্যাংক করা হয়েছিল, ঠিক আছে? ঠিক আছে, এই চিত্র মাথার মধ্যে যায় না, এগুলো ঠিক করে দিব, এগুলো ঠিক করে দিব, আসুক সময় আসুক, দিচ্ছি। আচ্ছা, তো বাংলাদেশের মুদ্রা জাদুঘর এগুলো লাগবে না তোমাদের, পরিচালনা পরিষদ তোমাদের লাগবে না, সকল রিজার্ভ সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংক, এটা জানতে হবে। নোটের বিপরীতে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, আমাদের তোমাদের একটা প্রশ্ন থাকে, সবার একটা প্রশ্ন থাকে, আমারও ছিল, তোমাদেরও আছে, তোমাদের মতো অনেকেরই থাকবে, এই তো ইকোনমিক্স অর্থনীতির নাম ডুবাবো ভাই, আমি শিওর জানি, আমি জীব মানে আমাকে দিয়ে কিছু হবে না, আমি জানি। তো এই যে স্বর্ণের হিসাবটা আছে, এই জিনিসটা বুঝতে হবে, মুদ্রাস্ফীতি বুঝতে হবে, কারণ মুদ্রাস্ফীতি থেকে একটা শিওর কোয়েশ্চেন থাকবেই থাকবেই থাকবে, বারবার বলতেছি, মুদ্রাস্ফীতি থেকে একটা কোয়েশ্চেন থাকবে, সো মুদ্রাস্ফীতি টপিক ভুল করা যাবে না। এখানে কি বলছে, আমাদের একটা কথা থাকে না, মানে আমি ছোটোবেলায় সবাই জিজ্ঞাসা করতাম, তা আমিও বলতাম যে আম্মু টাকা ছাপানোর নাকি মেশিন আছে, টাকা ছাপানোর মেশিন থাকলে আমাদের টাকা নাই কেন, মানে আমরা টাকা ছাপাই না কেন, আরও তো আমরা ইচ্ছা করলে যত ইচ্ছা তত ছাপাইতে পারি। বাট সেই প্রশ্নটা মানে আমার করা ছিল, আমার লজিক্যালি আমার কাছে মনে হচ্ছে ঠিক তখন, বাট এখন যেটা দেখতেছি আমরা, যে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপানোর অধিকার কার আছে? হ্যাঁ, অপূর্ণ নিয়োগ করছি রে, তোমরা ভালোই ধরছো। এখন কথা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক একমাত্র পারে নোট ছাপাইতে, তাহলে আমাদের নোট ছাপানোর অধিকার কার আছে? বাংলাদেশ ব্যাংক। তো আমাদের বাংলাদেশ ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের অভিভাবক, বাংলাদেশ ব্যাংক হচ্ছে প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবক, ঠিক আছে? প্রিয় অভিভাবক হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক, তিনি হচ্ছেন দাতা কর্তা সব, ঠিক আছে? তাহলে বাংলাদেশ ব্যাংকের আরেকটা নাম হচ্ছে নিকাশ ঘর, নিকাশ ঘর। আর কাজ হচ্ছে তার নোট ছাপানো, তিনি নোট ছাপাতে পারেন, অন্যান্য ব্যাংক পারবে না, যেমন পূবালী, সোনালী, রূপালী, আর কি আছে, জরিনাট, কদু সদু সবই আছে না, ডাচ বাংলা ব্যাংক, আরও কি আছে, অনেকগুলো ব্যাংকই আছে, তারপর অনেক কিছু ব্যাংক আছে। তো আমি অনেকগুলো 63টা ব্যাংক মোট সব মিলায়, তো এগুলোর নাম এতগুলো তো পসিবল না মুখস্থ করা, যে কটা মনে থাকে, সোনালী, রূপালী, পূবালী, ডাচ বাংলা, আর কি আছে, অগ্রণী, এই হ্যান ত্যান ব্যাংকগুলো আছে না, এরা চাইলে পারবে না। কে পারবে? সেটা পারবে একমাত্র বাংলাদেশ ব্যাংক। এখন আমাদের প্রশ্ন এটাই যে চাইলে কেন নোট ছাপাই না? এটার কারণ হচ্ছে আমাদের দেশে শুধু আমরা থাকি না, আমাদের সকল দ্রব্য আমাদের দেশে নাই, মানে আমরা অন্যান্য দেশের উপরও নির্ভর করি, আমাদের মধ্যে ট্রেড হয়, কি হয়? ট্রেড হয়। ট্রেড মানে কি? বাণিজ্য। ট্রেড মানে বাণিজ্য, অর্থাৎ আমদানি রপ্তানি হয়। তো আমদানি রপ্তানি করতে গেলে আমি যদি অন্য একটা দেশ, ধরো জাপান, জাপান থেকে কিছু আমদানি করতে চাচ্ছি, তো আমি আমদানি করি চীন থেকে বেশি, তো আমি চীনের কথাই বলি। তো চীনে কি চলে? চীনের অর্থের নাম কি? মুদ্রার নাম কি? ইয়েন। ইয়েন। তো ভাই আমার কি ইয়েন আছে? আমার কি দেশে ইয়েন চলবে? না। তার দেশে কি বাংলাদেশের টাকা চলবে? না। তাহলে আমরা বাণিজ্য করি কেমনে? তো এই জন্য দুইটা ভিন্ন মুদ্রার জন্য আমরা একটা কমন কারেন্সি নেই, সেটা হচ্ছে ডলার। ডলার, ঠিক আছে? তাহলে ডলারটা কি হয়? তার দেশের ব্যাংকেও চলবে, আমার দেশের ব্যাংকেও চলবে। তো আমি যখন পে করব, তখন আমি তার দেশে আমার যে ডলারটা আছে সেই ডলারটা পে করব, তখন সে তো পণ্যটা পাঠায় দিবে। তার মানে আমার দেশে কি রাখতে হবে? আমদানি রপ্তানি করতে গেলে কি রিজার্ভ রাখতে হবে? রিজার্ভ মানে টাকা, বৈদেশিক মুদ্রা। তো বৈদেশিক মুদ্রা বলতে কোনটা চলে? ডলার চলে, অন্য টাকা তো চলবে না, তাই না? তাহলে কি চলবে? ডলার চলবে। এখন কথা হচ্ছে, ধরো বিদেশ থেকে একটা লোক ঘুরতে আসছে আমার দেশে,
তো চীনের থেকেই কথা বলি। চীনের একটা লোক আমার দেশে ঘুরতে আসছে, তো আমার দেশে ঘুরতে এসে তার কাছে তো টাকা স্বাভাবিকভাবে থাকবে না, তার কাছে কি থাকবে? ইয়েন থাকবে। তো ইয়েন কি চলবে? ইয়েন চলবে না। তাকে কি করতে হবে? তার দেশ থেকে ইয়েন দিয়ে ডলার কিনতে হবে। সেই ডলারটা আমাদের দেশে এসে যখন বাংলাদেশ ব্যাংকে দিবে যে ডলার, এই যে ডলার নেন, এই সমপরিমাণ বাংলাদেশি টাকা আমাকে দেন, তখন ব্যাংক তাকে টাকা দিবে। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে অবস্থা। তার মানে আমার বাণিজ্যের জন্য ডলার দরকার, তো আমার যদি ডলার না থাকে তখন আমি কি করব? এই কারণে স্বর্ণ, ওই সমপরিমাণ স্বর্ণ কি করা হয়? স্বর্ণ রিজার্ভ রাখা হয়, কারণ ডলার আমরা স্বর্ণের মাধ্যমে পেয়ে থাকি। ঠিক আছে, আমি আমেরিকাকে যখন এখানে কি দিব? স্বর্ণ দিব, তা সেই পরিমাণ টাকা আমাকে ডলার দিবে। তার মানে ডলার এক্সচেঞ্জ করা যায় শুধুমাত্র স্বর্ণ দিয়ে, গোল্ড দিয়ে, অন্য কিছু দিয়ে ডলার আমরা এক্সচেঞ্জ করতে পারি না। বোঝা গেছে? চীনের কি ইয়েন না, নাকি ইউয়ান? জাপানে ইয়েন, দুঃখিত আমি হয়তো ভুল বলছি, ইয়েন অথবা ইউয়ান হইতে পারে, একটা হইতে পারে, খেয়াল নাই। আমি তো চীনে ইয়েন জানতাম নাকি। ঠিক আছে, আচ্ছা। তখন কি হয়? এই যে তখন আমার স্বর্ণ যদি আমি রিজার্ভ না রাখি, তার মানে আমি শুধু আমার দেশের টাকায় ছেড়ে দিলাম। এই টাকাগুলো সমপরিমাণ যদি আমার কাছে টাকা না থাকে, গোল্ড না থাকে, তখন এই টাকাগুলো আমার দেশে মুদ্রাস্ফীতি এতটা বেশি করে ফেলবে যে আমার সমস্যা হয়ে যাবে, আমার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। মুদ্রাস্ফীতি, এটাই হচ্ছে ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি কাকে বলে এটা আমাদের পড়তে হবে। মুদ্রাস্ফীতির টপিকটা যখন আসবে তখন আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, মুদ্রাস্ফীতি যখন টপিকটা চলে আসবে তখন আমি বলে ফেলবো। আচ্ছা, একটা কথা বলি, আচ্ছা দুঃখিত, তাহলে চীনের মুদ্রা হবে ইয়ান, মানে ইউয়ান, আর হচ্ছে জাপানের হয়তো বা ইয়েন হবে, তাই না? তাহলে কোরিয়ার হয়তো বা ইয়েন হবে, যে কোনো একটা হবে। আচ্ছা দুঃখিত, যে কোনো একটা হতে পারে। তো আমাদের মেইন জিনিস এটা না, পরীক্ষা এটা আসবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, দুঃখিত, ভুল হইতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ সঠিকটা ধরাই দেওয়ার জন্য, ভুলটা ধরাই দেওয়ার জন্য আর কি। তো এখন কথা হচ্ছে এই যে ইউয়ানের কথা যেটা বললাম, তো হইলো। তাহলে এখন কেন বুঝতে পারছি আমরা যে নোট চাইলে ছাপাতে পারবো না? কারণ নোট চাইলে ছাপাইলেই হবে না, এটা আমার কি ব্যালেন্স রাখতে হবে অন্যান্য দেশের সাথে। আমার বাংলাদেশ ব্যাংকে সেই পরিমাণ গোল্ড রিজার্ভ রাখতে হবে, না হলে আমাদের দেশে ইনফ্লেশন বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। মুদ্রাস্ফীতি কি, সেটা নিয়ে আমরা একটা বিস্তারিত ক্লাস করব। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, অবশ্যই তাদেরকে টাকা চেঞ্জ করতে হয়, তাদেরকে টাকা চেঞ্জ করতে হয়। তুমি যখন অন্য দেশে যাবা, তুমি বাংলাদেশি টাকা দিয়ে ডলার কিনবা, ডলার কিনে সেই ডলারটা অন্য দেশে গিয়ে তাকে সেই দেশে দিবা, তখন তারা কি করবে? সেই দেশের টাকা তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, ওকে ওকে ওকে, আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, মুদ্রা ও নোট প্রচলন, মুদ্রা বাজার, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে তোমাদের। বাংলাদেশ ব্যাংকের কাজ কি? মুদ্রা ও নোট প্রচলন, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, মুদ্রানীতি প্রণয়ন, ব্যাংকসমূহ বৈদেশিক মুদ্রার সংরক্ষণের দায়িত্ব, বৈদেশিক মুদ্রা সংরক্ষণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের। আর কেউ উল্টাপাল্টা কমেন্ট করিও না দয়া করে, ভাইয়া মজা করতেছি এমনিতেই। হ্যাঁ, শুধুমাত্র গোমরামুখ হয়ে ক্লাস করা যায় না, ফ্রি মানে একটু ফানিভাবেও ক্লাস করতে হয় আমাদের। ঠিক আছে, তো আশা করব তোমরা আজে বাজে কিছু বলবা না। শোনো, আজে বাজে কিছু বললে তোমার সম্পর্কে কারো একটা খারাপ মানে ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে না। চেষ্টা করবো ভালো হওয়ার, না হলে নিউট্রাল থাকার, বাট খারাপ হওয়ার কি দরকার? কয়টা মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলা, অথবা মানে এমন কিছু কটু কথা বলতেছো যেটা তোমার এখানে বলা উচিত না। এটা একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম, তো আমরা বলতে পারি কিছুটা। হ্যাঁ, এখন আমরা একটু বলতে পারো তোমরা অ্যাডাল্ট, তোমরা অনেক কিছুই বোঝো, যথেষ্ট তোমাদের বোঝার বয়স হয়েছে, তো কোন কথাটা আমরা কি ভঙ্গিতে বলতেছি সেটা তোমরা আশা করি বুঝতে পারতেছো। তো যারা সিনিয়র দেখতেছে, গার্ডিয়ানরা অনেক ক্লাস দেখেন, তো টিচার, হ্যাঁ আমাদের উচিত একটু বুঝে শুনে কথা বলা, বাট আমরা মনে করি আমাদের সামনে যারা আছে তারা সবাই আমাদের স্টুডেন্ট, এই জন্য আমরা একটু ফ্রিভাবে ফানিভাবে অনেক কিছু বলে ফেলি, যাতে তোমাদের মনোযোগটা আমাদের দিকে থাকে। ঠিক আছে ভাই, পরীক্ষা কি মুদ্রার নাম আসে না? এখানে আসে না, এখানে তোমাদের আসে না। ঠিক আছে, তোমাদের এখানে আসে না। আচ্ছা, তাহলে এটা গেল বাণিজ্যিক ব্যাংক। তো এই যে বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশের সর্বমোট তফসিলভুক্ত ব্যাংক 62টি, হয়তো বা 63টি হইতে পারে। এই রিলেটেড কোশ্চেন তোমাদের করবে না, তোমরা এটা টেনশন করিও না। এখানে তোমাদের দেখার কিছু নাই। ওকে, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, বিশ্বজিত ব্যাংক লাগবে না। স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ হচ্ছে মানে এটা তেমন ইম্পর্টেন্ট না আমি বলবো। ঠিক আছে, তো আমরা এগুলো পড়বো না, আমরা আজকে লাস্ট একটু পড়ে ফেলবো, সেটা হচ্ছে আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে এই দিকে দেখো, যেটা পড়বো সেটা কই গেল। আচ্ছা, আজকে আমরা পড়বো উপযোগ। আমরা আজকে জাস্ট আরেকটু পড়বো উপযোগ। অনেক কিছু পড়াই ফেলছি, আমরা অনেক কিছুই দেখছি, তো তোমরা এতক্ষণ ধরে ক্লাস করতেছো, যেটার জন্য আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা,
হ্যাঁ, রিয়েক্ট পাওয়ার জন্য অনেকেই কমেন্ট করে চরম বাস্তবতা, যে কথাটা আর কি করুণ বাস্তবতা বলতে পারি। তো রিয়েক্ট পাওয়ার জন্য মানে কয়টা লাভ রিয়েক্ট, হাহা রিয়েক্ট দেখলে খুব ভালো লাগে। তো ঠিক আছে, তুমি যদি মনে হয় যে তোমার রিয়েক্ট লাগবে, তুমি বলবো হ্যাঁ একটা রিয়েক্ট দেন, সবাই সবাই তোমার ওখানে রিয়েক্ট দিবে, কোনো সমস্যা নেই। বাট কাউকে ডিস্টার্ব করবে না, কারণ মনোযোগ নষ্ট করো না। এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে উপযোগ। উপযোগ জিনিসটা কি, হালকা পাতলা একটু ধারণা দিই। মারিয়া, কেন তোমাদের তো পেজে পোস্ট করাই হয়েছে যে 6টা 15-তে ইকোনমিক্সের ক্লাস হবে, তো ওইখানে আমাকে একটু ফর্সা দেখা যাচ্ছিল, এইভাবে ছবি তোলা ছিল এই সাইড হয়ে, তো ওইখানে একটু ফর্সা লাগতেছিল। আমি তো আজকে রিয়াক্ট দিছি, আমার ভালো লাগছে তো এই জন্য দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে উপযোগ জিনিসটা কি আজকে আমরা একটু আরেকটু কথা বলি। বেশি না, তোমাদের সাথে ক্লাস নিতে গেলে সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না। যখন তোমাদের রেসপন্সটা ভালো থাকে অনেক ভালো লাগে। যদি আমি একটু অসুস্থ, একটু না ভালোই অসুস্থ, তো আবার প্রচুর মাথা ব্যথা করতেছে, জ্বর আসছে, বাট ভালো লাগতেছে তোমাদের সাথে কথা বলতে, ক্লাস নিতে ভালো লাগতেছে। ঠিক আছে, তো দেখো এতক্ষণ আমরা একটা ওভারভিউ আলোচনা করছি, বাংলাদেশের অর্থব্যবস্থা নিয়ে একটা ওভারভিউ দিলাম তোমাদের। ঠিক আছে, এখন অনেকে বলতেছো অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমার খুব পিপাসা লাগছে, তৃষ্ণা লাগছে, তো এখন আমি কি করব, আমি বললাম কি যে আমার হচ্ছে পানি পান করা লাগবে। পানি তো আর খায় না, পানি পান করে, তো পানি পান করব। তাহলে এখন আমার প্রচুর তৃষ্ণা লাগছে, যখন আমাকে 1 গ্লাস পানি দেওয়া হবে, আমি পান করার পরে একটা শান্তি অনুভব হবে, তাই না? এরপরে তোমার কোনো কিছু ভালো লাগে, ধরো একটা কোনো ভাইয়ের ক্লাস করতে ভালো লাগে, বললাম আমার কথাই বলি, সিএম ভাইয়ের ক্লাস করতে ভালো লাগে, তো সিএম ভাইয়ের ক্লাস দেয় না কেন, ক্লাস দেয় না কেন, ক্লাস দেয় না কেন, হঠাৎ করে একদিন দিয়েছে, তো ক্লাসটা কিন্তু তুমি অনেক মনোযোগ সহকারে করবা। ঠিক আছে, তো এই যে তোমার ভালো লাগা, মানসিক একটা তৃপ্তি, এই যে অভাব মোচন হচ্ছে, এই অভাব মোচনের ক্ষমতাকেই বলা হয় উপযোগ। বোঝা গেছে? মানে আমরা একদম বইয়ের ভাষায় যাবো না, আমরা আমাদের মতো করে পড়বো। মানে আমার একটা জিনিসের অভাব ফিল হচ্ছে, মানে আমার দরকার, সেই জিনিসটা যখন আমি পাবো, পাওয়ার পরে আমার মনে একটা কি হবে, মানসিকভাবে একটা কি হবে, শান্তি অনুভব হবে, না রিল্যাক্স পাইছি। ঠিক আছে, এই যে অভাব পূরণের ক্ষমতা, এটাকে বলা হয় উপযোগ। ঠিক আছে, অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। এটা একটা মনস্তাত্ত্বিক ধারণা, মানে এটাকে আমরা চাইলে, মানে ইকোনমিক্স হিসাব করার জন্য আমাদের এখন পড়তে হয়, বাট এটাকে আসলে মাপা কোনোভাবে সম্ভব না। কারণ তোমার 1 গ্লাস পানি পান করেও পিপাসা মিটে যেতে পারে, আমার 2-3 গ্লাস পানি পান করেও পিপাসা নাও মিটতে পারে। একজন আছে অনেক বেশি খায়, আর একজন আছে আমার মতো না খায় থাকে অনেক সময়। ঠিক আছে, তো এই জিনিসটা সবার সাথে যায় না। তো ইকোনমিক্স কিসে নিয়ে কথা বলে? অর্থনীতি কাদেরকে নিয়ে কথা বলে? অর্থনীতি কোনো পাগল ছাগলকে নিয়ে কথা বলে না। অর্থনীতি কথা বলে যৌক্তিক মানুষদের নিয়ে, যুক্তিশীল মানুষদের নিয়ে, রেশনাল পিপল। কোন মানুষ? রেশনাল। ঠিক আছে, অর্থাৎ যৌক্তিক। রেশনাল মানে হচ্ছে যৌক্তিক। ঠিক আছে, মানে যারা যুক্তি দিয়ে কথা বলবে। ঠিক আছে, যৌক্তিক মানুষদের নিয়ে কথা বলে। তো এটা একটা মনস্তাত্ত্বিক ধারণা, অভাব পূরণের ক্ষমতা। তো সব কিছু পরিমাপের জন্য একটা একক লাগে, না হলে তোমরা হিসাব করতে পারবো না। তো এইটার উপযোগের ইংরেজি নামটা হচ্ছে ইউটিলিটি। কি নাম? ইউটিলিটি, যেটার একক হচ্ছে ইউটিল। অর্থাৎ আমি যদি তোমাকে এখন বলি, তোমার একটা মুভি খুব ভালো লাগে, ধরো তোমার অ্যাভেঞ্জার্সের মুভি অনেক ভালো লাগে। ঠিক আছে, অ্যাভেঞ্জার্স বললে এখন অনেক, এখানে তোমার হচ্ছে নারীদের ইয়াটাই বেশি, অধিকাংশ নারী। তো তোমাদের একটা পছন্দ মতো একটা কিছু বলতে পারো যে জিনিসটা তোমার ভালো লাগে। ধরে নিলাম আমাদের ডট 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 ভালো লাগে। ঠিক আছে, এখন যাই যে যেটা মনে করো। তো তোমার এখানে আমি বললাম যে তুমি যে আমাকে রেটিং দাও ওই জিনিসটার প্রতি, 10-এ কত দিবা? তুমি বললা ভাইয়া আমার এত ভালো লাগছে যে আমি তাকে 10-এ 10 দিব, 10-এ 10 দিব। আবার অনেকে বলতে পারো এটা কিছু হইলো, ভালো লাগে নাই ভাই, তার মানে কি আমি 10-এ তাকে 2 দিব। তো এই যে তুমি যে একটা রেটিং দিচ্ছ, এই রেটিংটা দিয়ে তুমি বুঝাচ্ছ যে তুমি ওই জিনিসটার প্রতি কতটা স্যাটিসফাইড, তোমার অভাব মোচন কতটুকু হয়েছে, এর হিসাবে অনেক কম হয়েছে, মানে 5/1 হয়েছে, অথবা 10/2 হয়েছে। আর এর ক্ষেত্রে 10/10 মানে সম্পূর্ণ স্যাটিসফাইড, ফুল স্যাটিসফাইড। ঠিক আছে, এটাই বুঝাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার কি ইউটিল। এটাকে তুমি ধরো এখন বলতে পারো 10 ইউটিল, মানে 10-এ 10 পাইছো। তো এখন কথা হচ্ছে বিষয়টা এরকম, একটা জিনিস সেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। এটা আসলে আমাদের মনস্তাত্ত্বিক ধারণা বলতে কি, এটা আমাদের মানে মানুষের ব্যবহারও বলতে পারো। জীবনে বাস্তব লাইফে তুমি অনুভব করবা, যখন তোমার সাথে কেউ থাকে তুমি তার গুরুত্ব বোঝো না। যেমন তুমি বলতে পারো, আমি বলতে পারি তোমার আব্বু আম্মুর কথা, তোমার আম্মুর কথা বলতে পারো, তোমার আব্বুর কথা বলতে পারো, তোমার সাথে আছেন, তোমার সব কিছু খেয়াল রাখতেছেন, তোমার থেকে হ্যাঁ অবশ্যই আশা করতেছেন। তো একটা জিনিস কি, তুমি তোমার আব্বু আম্মুর সাথে যতদিন আছো তাদের গুরুত্বটা, মর্মটা বুঝবা না, ততদিন কোনো কিছু বুঝতে পারবা না। বাট যখন তুমি তার থেকে দূরে চলে যাবা, তখন তোমার অভাব ফিল হবে। ঠিক আছে, অভাব। তো এই অভাবটা যখন ফিল হবে, তখন তোমার মধ্যে একটা কি কাজ করবে, সেই অভাব মোচনের একটা ক্ষমতা তোমার যখন আসবে, মানে অভাবটা যখন মোচিত হবে, তখন তুমি একটা কি, একটা শান্তি পাবা, রিল্যাক্স করবা।
ঠিক আছে, স্যাটিসফ্যাকশন আসবে, ওইটাই হচ্ছে ইউটিলিটি। সেটা বাস্তবিক লাইফে, ইকোনমিক্স মানে বাস্তব জীবনের থেকে আলাদা কিছু না, সব কিছু ইকোনমিক্স বাস্তব জীবনে আছে, মানুষের ব্যবহার থেকে শুরু করে সব কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ধরো আমরা বলতে পারি আমার যখন পিপাসা লাগছিল আমি কত একক পান করতেছি, তাহলে আমার এটা ধরো আমি 1 গ্লাস পান করতেছি, 2 গ্লাস পান করতেছি, 3, জুসের কথা বলি 4, 5, 6। আজকে এই চিত্রটা বুঝে শেষ করে দিব, আর বেশি কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তো একক, এখন এটা কি আমি মোট হিসাব করতে পারি। মোট মানে কি, সব কিছু একসাথে জড়াই নিচ্ছি, এর সাথে যোগ করতেছি, তাহলে আমি বলতে পারি মোট উপযোগ। কিভাবে হিসাব করি আমি দেখো, তাহলে বুঝতে পারবা মোট উপযোগ। আর একটা ইকোনমিক্স একটা টার্ম আছে, সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ মানে কি জানো? প্রান্তিক উপযোগ মানে একটা থেকে আরেকটায় যাচ্ছি যে অতিরিক্ত আমি কতটুকু পাচ্ছি। প্রান্তিক মানে হচ্ছে তুমি 1 গ্লাস পান করছো, দ্বিতীয় গ্লাস পান করছো, বাট শুধুমাত্র ওই দ্বিতীয় গ্লাস থেকে কতটুকু উপযোগ লাভ করছো সেইটা হিসাব করা। এখন দেখে ফেলো, তাহলে ধরো আমি প্রথমটা থেকে আমি বললাম কি 10-এ 10, শান্তি, সেই ভালো লাগছে 10। তারপর দ্বিতীয় গ্লাসে পান করলাম, তারপর আমার মোট উপযোগটা আগের মতো থাকবে না, অর্থাৎ প্রথম গ্লাসে যে আমি স্যাটিসফ্যাকশনটা পাইছি, যে মানে আনন্দটা অনুভব হয়েছে, যে তৃষ্ণাটা মিটছে, যে শান্তিটা লাগছে, সেই সেম শান্তি লাগবে না, একটু কম লাগবে, অবশ্যই একটু কম হলেও লাগবে। তো তোমার হতে পারে 10-এর পরে এবার 10-এর সাথে 8 হয়েছে, মানে 18 যোগ হয়েছে, মানে 18 হবে দুইটা মিলে। এরপরে তো এটাকে আমরা প্রান্তিক করবো কিভাবে? প্রথম গ্লাস থেকে 10 পাইছি, দ্বিতীয় গ্লাস থেকে 8 পাইলাম, তৃতীয় গ্লাস থেকে আরও কমে যাবে, ধীরে ধীরে তোমার পিপাসা কমে যাবে, তখন কি হবে, ধরো এটা 6 হয়ে গেছে, কমে গেছে। তারপরে চতুর্থ গ্লাস থেকে এইটা আর বাড়ে নাই, মানে তোমার 3 গ্লাস পানি পান করার পরে অথবা জুস পান করার পরে তোমার হয়েছে না আমি স্যাটিসফাইড, আমার আর লাগবে না, ঠিক আছে, আমার আর লাগবে না। তো তুমি তারপরে গ্লাসটাও এখন তোমার হচ্ছে ধরো একজন কোনো প্রিয় মানুষ অথবা আত্মীয় স্বজন খুবই আদর করে তোমাকে বলছে না বাবা আরেক গ্লাস পান কর, শরীর খারাপ, তোর নাহলে শরীর খারাপ করবে। তো তুমি পান করলা, তো পান করার পরে তোমার মনে হইলো যে 4 গ্লাস থেকে 24, হ্যাঁ, আর তোমার হচ্ছে আমি 6 গ্লাস নিব না, আমার দরকার নেই, তো 4 গ্লাস 24 হয়েছে। এখন কথা হচ্ছে তোমার এখন এমন অবস্থা দেখো 24-এর পরে আবার 24 হয়েছে, মানে তোমার ইউটিলিটি আর বাড়ে নাই, তোমার স্যাটিসফাইড, মানে তোমার শান্তি হয়ে গেছে, তোমার আর লাগতেছে না। বাট তোমাকে যদি আরো 1 গ্লাস জোর করে দেয়, তুমি কি করবা? অবশ্যই এটা মনে মনে একটা কিছু বলবা, রাগ হবা, নাহলে পান করবা না, ছেড়ে দিবা, সরাই দিবা, কিছু একটা করবে, বিরক্ত হবা। তো ইউটিলিটি বিরক্ত না, ইউটিলিটি মানে স্যাটিসফাইড। যদি বিরক্ত হয়ে যাও সেটা ইউটিলিটির বিপরীত হয়ে যাবে, তো বিরক্ত হওয়া যাবে না। এখন তো তুমি বিরক্তই হচ্ছ, কারণ তুমি তো আর পান করতে পারতেছো না, তার মানে তোমার এটা কমে যায় 20 হয়ে যেতে পারে। তার মানে এখানে কি দাঁড়াইলো দেখো, এই গ্লাস থেকে তুমি পাচ্ছ 6 ইউটিল, এই গ্লাস থেকে তুমি 0 ইউটিল পাচ্ছ, আর এই গ্লাস থেকে -4, মানে তোমার এইখানে এসে তোমার স্যাটিসফাইড না, তুমি এখানে এসে বিরক্ত হয়ে গেছো, না হয় তুমি অসুস্থ হয়ে যাবা, না হয় তুমি পালায় যাবা, তাই তো? এটাই তো একটা, তাই না? আচ্ছা, তো এই বিষয়টা বুঝাইছে 10, 8, এটা হচ্ছে 6, এরপরে হয়েছে 0, এরপর -4, এখানে এসে তুমি বিরক্ত হয়ে গেছো, তুমি তার পান করবা না, শেষ। এটা একটা ধীরে ধীরে কমবে। তো এটাকে বলা হয়, এই যে উপযোগটা কমতেছে দেখো, উপযোগগুলো কমতেছে না, ধীরে ধীরে কমতেছে না, মানে তোমার স্যাটিসফ্যাকশনটা কমে যাচ্ছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে। তো এই জন্য এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই জিনিসটা তোমাদের এক্সপ্লেন করে পড়ার সময় নাই, তোমাদের লাগবেও না। এখন তোমাদের এখান থেকে আসলে কি পড়তে হইতো, তো এটা না বুঝাইলে তোমরা আসলে বুঝতে না যে কি পড়তে হইতো। তো এই জন্য আমরা একটা কাজ করি, এই চিত্রটাকে আমরা একটু সাজায় লিখে আমরা এখানে মানে চিত্র আঁকবো, এই সূচিটাকে আমরা একটু বক্স আকারে নিয়ে নিই যাতে আমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। তো এটাকে আমরা বলবো কিউ মানে কোয়ান্টিটি, কতটুকু একক, এটা হচ্ছে টোটাল ইউটিলিটি, এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। 1 একক থেকে আমি পাচ্ছিলাম, প্রত্যেক দুইটার ক্ষেত্রে 10 ছিল, 2 এককের ক্ষেত্রে হয়ে গেছিল এটা 18, এটা হয়েছিল 8, 3 এককের ক্ষেত্রে হয়েছিল 24, এখানে হয়েছিল 6, 4 এককের ক্ষেত্রে এখানে হয়েছিল 24, মানে আর বাড়ে নাই, আমি আর খাইতে পারি নাই, মানে পান করতে পারি নাই, আমার বিরক্ত লাগতেছিল। এরপরে 5 এককের ক্ষেত্রে হয়ে গেছে 20, মানে আমার -4, আমি রাগান্বিত হয়ে গেছি। এখন এই জিনিসটা মুছে দিব, এখানে সুন্দর মতো চিত্রটা দেখা দিব। আজকের লাস্ট টপিক, ঠিক আছে, ঠিক আছে, আজকের লাস্ট টপিক তোমাদের ফ্রি ক্লাস মানে শুধু মানে ভুগিচুগি বুঝ দেওয়া না, আমাদের এখানে বুঝতে হবে, ঠিক আছে, আমাদের এগুলো পড়তে হবে। তো এটা চিত্রটা হবে এমন ভাইয়া, এই চিত্রটা তোমাদের যারা বুঝবা না, আজকের পরে তোমাদের যারা কনফিউশন ছিল তাদের একজনও থাকবে না। তাসফিয়া বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে, তাসফিয়া একটু কথা শোনার চেষ্টা করো, ঠিক আছে। তুমি ধরো তুমি স্কুল থেকে মানে কলেজ থেকে বের হয়ে আসছো, এখন তো তোমার কলেজ শেষ, মনে করো কলেজের থেকে বের হয়েছিলা, পেছনে 2টা কুকুর পড়ছে,
তো এখন তাদের থেকে ভয়ে দৌড়ানো পালায় আসার জন্য ভয় পাও, তুমি কুকুর ভয় পাও, ধরো তুমি কুকুর ভয় দেখে পালাই গেছো, বাসায় দৌড়ে আসছো, হাঁপাই গেছো, তোমার আম্মু বলছে কিরে তোর কি হয়েছে, বলে আম্মু কুকুর দাবা দিয়েছিল, হ্যাঁ কয় পানি খা পানি খা। তো তোমার কি হয়েছে, খুব পিপাসা লাগছে, তো তোমার ওই সময় পানিটা আসলেই দরকার, খুবই দরকার। তো তুমি যখন পানিটা পান করতেছো তোমার মনে হচ্ছে কি না এটা 10-এ 10, মানে একদম সেরা, সব থেকে বেশি আমার ভালো লাগতেছে। তো এই হচ্ছে 10, তোমার ইউটিলিটি আমরা জাস্ট অনুমান করতেছি, ভেবে নিচ্ছি 10-এ 10। এরপর একটা তুমি পান করছো, তোমার মনে হচ্ছে কি অতিরিক্ত, তোমার মনে হচ্ছে না এবার আগের মতো ভালো লাগে নাই, বাট ভালো লাগছে। তো এই যে হয়েছে, তারপরে যে এটা আগের বারের তুলনায় একটু কম ভালো লাগছে। তো এক সময় এসে মনে হয়েছে কি না না এটা আর ভালো লাগেনি, না এটা কেমন যেন লাগতেছে, বমি হয়ে যাবে। তো এরকম তোমার আম্মু বলতেছে কি না না আরেক গ্লাস খা, আরেক গ্লাস খা, যত জোরে দৌড়ায় আসছিস আর একটু খা পানি খা। তো এইখানে বললো তুমি এখানে খেয়ে বমি করে দিছো, তো এটা তোমার ইউটিলিটি থাকলো না, তুমি বিরক্ত হয়ে যাচ্ছ। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের হিউম্যান নেচার, মানে এটাই আমরা করে থাকি আমাদের বাস্তবে এমন হয়ে থাকে। যেমন আমার এখন প্রচুর ক্ষুধা লাগছে, আমি হলে যাব, আমার হলে যাব গিয়ে ভাত খাবো, এক প্লেট ভাত খেতে কিন্তু আমার পেট ভরে যাবে, দ্বিতীয় প্লেট নিলে আমি জোর করে হলেও খাতে পারবো সর্বোচ্চ, বাট এরপরে যদি আমাকে দেওয়া হয় মাপ চাই ভাই আর পারবো না, বিষয়টা হচ্ছে এইরকম। তো এটাই বলতেছে উপযোগ, এই জিনিসটাই হচ্ছে উপযোগ, ঠিক আছে। আচ্ছা, তো এটাই হচ্ছে উপযোগ, এই জিনিসটাকে আমরা এখন চিত্রে দেখাবো। টোটাল মানে হচ্ছে সবগুলোকে মোট করতেছো, মানে 10 আর যোগ করলে হয় 18, 8 6 যোগ করলে হয় 24, 24 আর 0 যোগ করলে হয় 24, 24 থেকে -4 করলে হয় 20, এই জিনিসটাই বোঝাচ্ছে। তো এটাকে এখন আমরা হিসাব করব। তাহলে এইখানে থাকবে আমাদের ইউটিলিটি, কি থাকবে ইউটিলিটি, টোটাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি দুইটাই থাকবে। এখন তারপরে দেখো এইখানে হচ্ছে 0। এখন টোটাল ইউটিলিটির চিত্রটা কেমন হবে, এটা হাত দিয়ে করতে হবে, তোমাদের চিত্র করতে হবে না। আচ্ছা তোমাদের কি প্রশ্নটা আসতে পারে সেটা আমি দেখাই দিব, বাট সেটা দেখাতে গেলে দয়া করে এটা করতে হবে, নাহলে বুঝবা না তোমরা। 1 2 3 4 5 5 একক পর্যন্ত আর লাগতেছে না। তো প্রথমটার ক্ষেত্রে টোটাল ইউটিলিটি যদি বের করি, একের ক্ষেত্রে 10, ধরো আমার 10 ছিল এখানে 10, এরপর কত বলছে 10-এর পরে 18, তো ধরলাম আমাদের হচ্ছে না এটা একটু ছোট হয়ে যায় বেশি, তো আমরা ধরবো এই পর্যন্ত আছে, এত বড় ধরা যাবে না। আচ্ছা ইউটিলিটি তো ধরে নাও আমাদের এখানে ছিল 10, 10 এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 20, ঠিক আছে, এটা ধরে নিলাম জাস্ট। এখন কথা হচ্ছে 1 এককের ক্ষেত্রে 10 ছিল এখানে, 2 এককের ক্ষেত্রে 18 হচ্ছে এখানে, তো আমরা এটাকে এইভাবে দিতে পারি, ঠিক আছে, এটা এরকম করে ধরে নিতে পারো। তো 2 এককের ক্ষেত্রে এইখানে 18, তারপরে হচ্ছে 20, মানে 20 তো না 24, 3 এককের ক্ষেত্রে 24 এখানে, 4 এককের ক্ষেত্রে 24 এখানে, 5 একক যে হচ্ছে এই যে এখানে এসে এই রিলেটেড। তো এটাকে তুমি এইভাবে দাগ দিতে পারো, হাতে করতেছি একটু আঁকা বাঁকা হইতে পারে, তো দয়া করে এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করিও। আচ্ছা, তো এরকম একটা চিত্র হয়েছে না, টোটাল ইউটিলিটির চিত্রটা কি এরকম হবে না? তো এটা কি ক্রমহ্রাসমান প্রান্তিক, অর্থাৎ কি এটা ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা সময় কমে যাচ্ছে, এটা কমে যাচ্ছে, ঠিক আছে। যত আরো খাবা তুমি পান করবা তুমি আরো কি হবা, বিরক্ত হয়ে যাবা। ভেরি গুড, যারা এঁকে ফেলছো ধন্যবাদ। এখন কথা হচ্ছে প্রান্তিক চিত্রটা এখন আঁকবো, তো এটার ক্ষেত্রে ওই সেম, তো এটা এইভাবে যাবে, দেখো চিত্রটা হবে এইরকম, এইরকম হবে, এটাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি। তো এটার ক্ষেত্রে হচ্ছে 10, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 0, এটা তো শূন্যই থাকতেছে 0, এরপরে যে নিচেটা হচ্ছে সেটা হচ্ছে -4। তো এই একটা মার্জিনাল ইউটিলিটির সূত্র পাইলাম। এখন এখন কথা হচ্ছে টোটাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি থেকে প্রশ্নটা কি আসবে ভাইয়া, সেটা তো বলেন, আপনি সেটা তো বলতেছেন না। আমরা ধীরে মানে অনেকক্ষণ থেকে এটা নিয়ে কি করতেছি, অপেক্ষায় আছি। তো তোমার যেটা প্রশ্ন আসবে সেটা বলবে এখানে একটা বিন্দু ধরো, এটা একটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইখানে সর্বোচ্চ পর্যায়ে কোনটা আছে বলো দেখি, দুইটা আছে না, সি আর ডি। তোমার প্রশ্নটা হবে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ কোথায় হবে, কখন হবে। তো তোমরা আমাকে বলো দেখি এখানে কোনটা সর্বোচ্চ বিন্দু, এই সি না ডি, দুটোর মানে কিন্তু 24, তো কোনটা সর্বোচ্চ, সি আর ডির মধ্যে কোনটা সর্বোচ্চ একটু কমেন্ট করো তো, কোনটা সর্বোচ্চ, সি আর ডি এই দুটোর মধ্যে কোনটা সর্বোচ্চ পর্যায়ে, মানে তোমার মতে কোনটা, এটা কি সর্বোচ্চ নাকি এইটা? সি আগে আসছে তো সি হওয়ার চান্স আছে, ডি পরে আসছে এটাও হইতে পারে, বলা যায় না, ঠিক আছে। কথা বুঝবা, তোমাকে বুঝতে হবে না, তুমি প্রশ্নটা যখন পাবা, প্রশ্ন তোমার অ্যান্সার আলটিমেট অ্যান্সারটা দরকার, বাট এটার জন্য এগুলো একটু দেখা উচিত, এগুলো একটু দেখা উচিত, পারবা আশা করি। সিয়াম বলছে ডি, আচ্ছা
হ্যাঁ একটু সমস্যা হবে, বাট সমস্যা নেই, এগুলো আমরা করে দিব, আমরা সবই বুঝে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। একদিন প্রথম দিন তো, এটা তোমরা আরেকবার একটু রিপিট করলে তোমরা পারবা। টি ঊর্ধ্বমুখী না, এটা এক সময় এসে আবার কমে গেছে, এটাকে বলতে হবে ক্রমহ্রাসমান প্রান্তিক, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। হ্যাঁ আজকে এসে বলছে সি, আবার অনেকে বলছে ডি। এখন যে সূত্রটা পড়তে হবে, যারা ডি বলতেছে তাদের ইকোনমি ছিল, যারা সি বলতেছে তাদের ছিল না, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। তোমার এখানে যেটা মনে রাখতে হবে, আল্লাহর রাস্তে দয়া করে এই কথাটা মনে রাখো, তাহলেই হবে যে মার্জিনাল ইউটিলিটি যেখানে শূন্য হবে, মার্জিনাল ইউটিলিটি যেখানে শূন্য, যেখানে যেখানে মার্জিনাল ইউটিলিটি শূন্য, সেখানে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ, সর্বোচ্চ। তো ভাইয়া মার্জিনাল ইউটিলিটি এখানে কোথায় শূন্য বলো দেখি, শূন্য কোথায়? এই যে এখানে কত নম্বর এককে? চতুর্থ এককে, চতুর্থ এককে। এখানে চতুর্থ একক কোনটা? এই যে 1 2 একক 3 একক 4 একক, এই যে চতুর্থ একক, এই বরাবর যে রেখাটা উঠছে, যেখানে ছেদ করছে, সেইটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। তুমি জাস্ট এতটুকু কথায় মাথা রাখো, বাট তোমার কি চিত্র তো দেওয়া থাকবে না, পরীক্ষা যদি আসে কিভাবে আসবে? কথার মাধ্যমে আসবে। সো কথার মাধ্যমে আসলে তোমাকে পড়তে হবে এটা। তাহলে এটা কি হবে? মার্জিনাল ইউটিলিটি যেখানে শূন্য, এইখানে শূন্যকে ছেদ করছে, এই যে শূন্য, এই যে শূন্য, তো এই যে শূন্যকে ছেদ করছে এইখানে, সো এই বরাবর, এটার ক্ষেত্রে হবে না, এখান থেকে তুমি একটা ইউটিলিটি পাইছো, বাট এই পর্যায়ে এসে তোমার স্যাটিসফ্যাকশন একদম টপ লেভেলে, মানে তোমার আর এখান থেকে ভালো লাগার কিচ্ছু নাই, তোমার এখান থেকে আর ভালো লাগার কিচ্ছু নাই, তখন কি? তখন তো আর কিছুই নেই। তার মানে যেই পর্যায়ে এসে তোমার সর্বোচ্চ, এটাই তোমার সর্বোচ্চ, এটাই তোমার লিমিটেশন, এর বাইরে তো তুমি যাইতে পারবে না। তো এটাই বুঝাইছে যে এটা হচ্ছে আমার কি সর্বোচ্চ পর্যায়ে আছে ডি, তাই এইখানে জিরো, যেহেতু এখানে আমাদের সূত্রটা কি তোমার এতটুকুই পড়তে হবে, মার্জিনাল ইউটিলিটি যেখানে শূন্য, টোটাল ইউটিলিটি এখানে, টোটাল ইউটিলিটি সেখানে সর্বোচ্চ। তোমার প্রশ্ন এটাই থাকবে যদি আসে যে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ কখন হয়, তুমি বলবা প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়। তোমাকে মুখস্থ করা কিছু নেই, তোমাকে চিত্র কিচ্ছু বুঝতে হবে না, তুমি জাস্ট এই কথাটা মুখস্থ করো, তুমি আমার কথাটা মুখস্থ করো, তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। যাদের অর্থনীতি ছিল না তারা জাস্ট এই কথাটা মুখস্থ করবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তোমরা মুখস্থ করো মোট উপযোগ সেখানেই সর্বোচ্চ হবে যেখানে প্রান্তিক উপযোগ শূন্য হবে, শূন্য, অর্থাৎ আমরা ওটাকে ব্র্যাকেটে ভেবে লিখতে পারি শূন্য হবে। এই কথাটা মনে রাখো, এই কথাটা বোঝানোর জন্য তোমাকে আমাদের এতক্ষণ ধরে বকবক করতে হইলো, অর্থাৎ এত কিছু বুঝাইতে হইলো, ঠিক আছে। তো আমার সাথে একবার বলো, জোরে জোরে বলবা, কয়জন ক্লাস করতেছো? যারা ক্লাস করতেছো সবাই একটু কথা বলি, ঠিক আছে? আমার কথা শুনলে কিছু যায় মানে ইয়ে হবে না, ক্ষতি হবে না, ঠিক আছে? অনেকে আছো তেরা তো কথা শুনতে চাও না, বাট বলবা আমার সাথে সাথে, বলো, দুইবার বলো, দুইবার বলবো আমার সাথে সাথে, যে জোরে 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 কথা বলতে বলছি, বলো মোট উপযোগ, জোরে জোরে বলো, মোট উপযোগ সেখানেই সর্বোচ্চ হবে, মোট উপযোগ সেখানেই সর্বোচ্চ হবে। এখনো অনেকে কথা বলতেছে না ভাই, তেরামি করে তো লাভ নেই, কথা বলতে হবে। মোট উপযোগ, জোরে জোরে যেন সবাই শুনে, আব্বু আম্মু কেন সবাই, যত কিছু আছে, যত পাড়াপড়শি সবাই যেন শুনে। মোট উপযোগ সেখানেই সর্বোচ্চ হবে, মোট উপযোগ সেখানেই সর্বোচ্চ হবে যেখানে প্রান্তিক উপযোগ শূন্য হবে, মোট উপযোগ সেখানেই সর্বোচ্চ হবে যেখানে, এখানে হবে না, কারণ কি এখানে প্রান্তিক উপযোগ শূন্য হয় নাই, তার মানে প্রান্তিক উপযোগ যেখানে শূন্য, মোট উপযোগ সেখানে সর্বোচ্চ, মোট উপযোগ সেখানেই সর্বোচ্চ যেখানে প্রান্তিক উপযোগ শূন্য, মনে থাকবে। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হবে, অর্থাৎ প্রান্তিক উপযোগ শূন্য হইলে তখনই মোট উপযোগটা সর্বোচ্চ হবে। এই ছিল তোমাদের টপিক আজকে, ঠিক আছে? ঠিক আছে, যারা যারা কথা বলে নাই একটারও পরামর্শ থাকবে না, আচ্ছা যা যা পড়াইছি সব ভুলে যাবে, কথা বলতে হবে। তো এত চিলে চিলে পড়াচ্ছি, তোমাদের কথা বলা উচিত না? আচ্ছা, তো তোমাদের এখন আজকের মতো পড়ানোর কিছু নাই ভাইয়া, যা পড়ানো ছিল আমি তার থেকে অনেক কিছুই পড়ানোর চেষ্টা করছি বেশি করে, ঠিক আছে? তো তোমাদের তো হয়ে গেল, এই যে জিনিসগুলো তো হয়ে গেল। এখন কথা হচ্ছে
ভাই ফ্রি ক্লাসে কি সব পড়াবেন? না, ফ্রি ক্লাসে সব পড়ানো পসিবল না বা এটা আসলেই পসিবল না। এখানে আমার অনেক স্লাইড আছে, এখানে আমি চাইলে আরও অনেক কিছু অ্যাড করব। দেখো আমরা জাস্ট মানে কত 32 স্লাইড, তার মাঝখানে মনে হয় 12 থেকে 15টা স্লাইড পড়াই নেই। তো এখানে আমার কতগুলো স্লাইড আছে, তো এইগুলো আসলে এমসিকিউ সহ আকারে কত কিছু দেওয়া আছে, তো এইগুলো তো আসলে পড়ানো পসিবল না, তাই না? কয়তো 226টা স্লাইড আছে এখানে, তার মানে ধরো 225 থেকে 220টা প্লাস স্লাইড, এগুলো পড়াইতে তো আর একটা ক্লাসে সম্ভব না, এগুলো আমরা 6টা ক্লাসে পড়াই ফেলবো। ঠিক আছে, আমার কাছে ভাই বোন দুইটাই সেম, আমার কাছে ভাই বোন দুইটাই সমান। ঠিক আছে, হ্যাঁ কথা বলতে হবে। পাগল, আমরা তো পাগল, দুনিয়ার সবাই পাগল, দুনিয়ায় পাগল ছাড়া কেউ নাই, তাই না? দুনিয়ার সবই পাগল। ওকে, তো এই যে তোমাদের এমসিকিউ যত কিছু আছে, তো তোমরা যারা এখনো ভেরি গুড যারা বলছো, তাদের প্রতি আমি কি বলতে পারি, তাদের প্রতি আমার দোয়া রইলো, অবশ্যই ভালো কিছু করবা। শুধু একদিন বললে হবে না, প্রত্যেকটা ভাইয়া যারা আমরা ক্লাস নেই, তোমার স্যার যারা আছেন, সিনিয়র যারা আছেন, সবার কথা শোনার চেষ্টা করবা, আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে, আরেকটা কথা, মজা করা ঠিক আছে, বাট জীবনে বাস্তবতা বলে একটা কিছু থাকে, রিয়ালিটি। ঠিক আছে, তো এই রিয়ালিটি কিভাবে, এই যে তোমার এখন অনেকেই কমেন্ট দেখলাম, আবার অনেকে বলতেছো রিয়ালিটি তোমাদের অনেক ফ্রেন্ড ছিল, তোমাদের সাথে ক্লাস করতো, বাট তারা এখন আর ক্লাস করে না। স্বাভাবিক না? দেখো তুমি ক্লাস করতেছো মানে তোমাকে এটা বুঝতে হবে, যে তোমার কোথাও ল্যাকিংস আছে, তুমি এখনো তোমার গন্তব্যে পৌঁছাতে পারোনি। বাস্তব কথা ভাই। তো আমার কথা, মোটিভেশন শোনো, কিছু করো, ঘুমাও, কিছু করো, দরকার নেই। তোমার আলটিমেটলি দেখবে কি চান্স পাইছো কিনা। সো তোমার টার্গেট হচ্ছে চান্স পাওয়া, আলটিমেট টার্গেটটা হচ্ছে চান্স পাওয়া। এই জিনিসটা ঠিক রেখে তুমি মজা করো না কি করবা করো, কোনো কিছু যায় আসে না, কারো কিচ্ছু যায় আসে না। তুমি প্রেম করবা নাকি ঘুরে বেড়াবা, গেম খেলবা, কি করো কিচ্ছু যায় আসে না। মেয়েদের ক্ষেত্রে বলবো শপিং করবা নাকি কোথায় যাবা, আড্ডা দিবা ফ্রেন্ডের সাথে, না কি করবা না করো কিছু যায় আসে না ভাই। শুধু একটা জিনিস কি, তোমাকে কি করতে হবে, চান্স পাইতে হবে, তাই তো? তো এই যে চান্স পাওয়ার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, তোমাদের সর্বোচ্চটা চেষ্টা করতে হবে, তোমাদের নিজেদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে কীভাবে পড়বা। অনেক বেশি একটা সময় তুমি চাইলে গুছছে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে র্যাঙ্ক টপের দিকে রাখতে পারো, টপ র্যাঙ্ক করতে পারো তোমরাই প্রত্যেকজন, বাট সবাই পারবা না। বাস্তবতা তোমাদের মধ্যে এখন অনেকেই আসো, তোমরা এখন যারা ক্লাস করতেছো, সত্য কথা তোমাদের মধ্যে অনেকে চান্সই পাবা না। কেন পাবা না? কারণ তুমি আমার কথাটাকে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, করবো নি, ইনশাল্লাহ করবো, অবশ্যই করবো, মানে এগুলো বললাম। পরে ভাইয়ার ক্লাসটা শেষ, সুন্দর মতো রিলস দেখা শুরু করলাম, এখন রিলস দেখার টাইম না। এই সময়টা তোমাকে বুঝতে হবে, তুমি তোমার ফ্রেন্ডদের থেকে অনেক পিছায় আসো। তোমার লজ্জা লাগবে কয়েকদিন পরে নিজেদের পরিচয় দিতে, তখন বলবে কিরে বন্ধু কই আসিস, এখন কোথায় পড়তেছিস? বলে আমি তো রে ইয়াতে পড়তেছি রে, ন্যাশনালে পড়তেছিলাম, মানে আমার পাশে কলেজে। কেন তোর কোথাও হয় নাই? মানে তুমি, সে কিন্তু তোমাকে খোটা দেওয়ার জন্য নাও বলতে পারে, বাট তোমার লাগবে, ব্যথাটা এখানে লাগবে, মনে হবে আসলে কী করলাম জীবনে। তুমি অনেক ভালো স্টুডেন্ট, কলেজ লাইফে অনেক উড়াধুরা তুখোর স্টুডেন্ট ছিলা, বাট তোমার যদি চান্স না হয়, কথা শুনতেই হবে। আমি তোমাকে এখানে মোটিভেশন দিতে আসিনি, আমি জাস্ট বাস্তবতাটা তুলে ধরতেছি। বাট এমন না তুমি চান্স পেলে খুব ভালো থাকবা, বাট হ্যাঁ মানে এটা জায়গায়, এই জায়গায় এসে প্যারা খাইতেও তেমন কিছু মনে হবে না। একটা দিন শেষে মনে হবে কি যাক একটা তো পরিচয় আছে, এইটাই বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ যারা গন্তব্যে পৌঁছানোর পর ক্লাস করতেছে তারা, হ্যাঁ এটা তোমরা পড়তেই পারো, তোমাদের মনে হয়েছে পড়বা, বাট ম্যাক্সিমাম তার পড়তেছে না। আমি তাদের উদ্দেশ্যে কথা বলতেছি, কারণ আমার কথা তোমার কোনো কাজে লাগবে না, কারণ তুমি একটা জায়গায় চলে গেছো। এখন তুমি মানুষকে বলতে পারো যে না এটা তো করবা, তুমি এই জায়গাটা আসতে পারো। তুমি একটা জায়গায় থেকে শুরু করছো, জিরো থেকে শুরু করছো, তোমার এই দিকে তোমার কিউ এর দিকে যাইতে, অর্থাৎ কোয়ান্টিটি লেভেল বাড়াইতে, অর্থাৎ তোমার রাস্তা বাড়াইতে। হয়তোবা আমি এখন এই পর্যায়ে আসি, তুমি এখন ঘুরে ফিরে তুমি এখানে ছিলা, তুমি এখান থেকে আমার কাছে চলে আসছো, তার মানে কিভাবে রাস্তাটা পার হইতে হয়েছে, কতটা স্ট্রাগল করতে হয়েছে তুমি সেটা জানো। তুমি জানো যে কিভাবে স্ট্রাগল করতে হয়েছে, কত কথা শুনতেছে, মানুষের কত অপমান সহ্য করতে হয়েছে। এটা করতে হয়, এই সময়টা আসলেই করতে হয়। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই জিনিসটাই ফেস করতে হয়। তো এখন তুমি কিন্তু এই জায়গাটা চলে আসছো, ধরো আমরা এখানে বলতে পারি এ পয়েন্টে চলে আসছো, তুমি এখন তাকে গাইড দিতে পারো। তোমার যারা জুনিয়র আসবে, যারা জুনিয়র্স আছে, তারা কিন্তু আমাকে বলবে না যে ভাইয়া কীভাবে পড়ছেন, কারণ আমি এখন তাদের থেকে, তাদের সেই পর্যায়ে নাই, আমি একটা অন্য পর্যায়ে চলে আসছি, আমার লাইফের অন্য একটা ফেজে চলে আসছি। তুমি এখন সেই জায়গাটায় আসো, তুমি তাকে গাইডলাইন দিবা। তো এই জন্য বলতেছি, নিজেকে একটা জায়গায় নিয়ে যাও, যেখানে নিয়ে গেলে মনে হবে যে না আই এম সামথিং, আমি কিছু পারি। হতাশা যতই থাকুক, ডিপ্রেশনে যতই থাকো না কেন, কিচ্ছু যায় আসে না, বাট তোমাকে একটা জায়গায় চলে আসতে হবে। মানুষের কথা থেকে বাঁচতে হলে তোমাকে একটা জায়গায় চলে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা আমার তোমাকে কিছু মানে বলার নাই, কারণ আমি নিজেও যে খুব বড় কিছু করতেছি, উড়াধুরা ফাটায় ফেলতেছি এমন কিছু না। জাস্ট তোমাকে বললাম ফার্স্ট ক্লাস হয়তো আর তোমার সাথে ফ্রি ক্লাস নাও দেখা হতে পারে, এই জন্যই বলতেছি
যে ভাই একটু পড়ি, ঠিক আছে? পড়ি বলতে নিজের সাথে একটু কথা বলো। আমি যে জিনিসটা বলবো নিজের সাথে কথা বলবা। সেলফ মোটিভেশন ইজ এ বিগ মোটিভেশন, ঠিক আছে? নিজের সাথে কথা বলবা, নিজের সাথে কথা বলবা। তুমি কি চাও, তোমার মন কি চায়, এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? আব্বু আম্মুর কথাটাও একটু মাথায় রাখতে হবে। বাবা মা অবশ্যই মন খারাপ করে যখন দেখে যে এর চান্স হয়ে গেছে, ওর চান্স হয়ে গেছে, আমার ছেলেটার চান্স কেন হয় নাই। আবার আশেপাশে কথা শুনেও খুব খারাপ লাগে। সো তাদেরও একটা এক্সপেকটেশন থাকে যে আমার ছেলেটা এখানে যাবে, আমার ছেলেটা এটা করবে। হ্যাঁ, তাদের দিকটা একটু দেখবা, বাট আমি বলবো এসব জিনিস পরে, আগে নিজের কথা ভাবো। নিজের মেন্টাল পিসটা দরকার, ঠিক আছে? নামাজ কালাম পড়বা, সবাই কি আল্লাহর কাছে চাইবা। অবশ্যই তুমি যদি যোগ্য হয়ে থাকো তোমাকে অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন, ঠিক আছে? অবশ্যই দিবে। তো আমি হয়তো বা অনেক কিছু পড়াইতে পারি নাই, তো যত কিছু পড়েছি হয়তো বা একটা কোশ্চেন তোমার কমন চলে আসতে পারে, এটাই অনেক ভাই আমার কাছে, ঠিক আছে? তো আমার সাথে দেখা অনেকের হয়নি, অনেকে চেনো না, জানো না, তো বলতে পারো। বাট আমারও একটা কি মানে একটা স্টোরি আছে, আমারও অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে জায়গাটায়। তো এই জন্য আমি বুঝি তোমার মতো। আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট না, সত্য কথা বলতেছি। আমি পড়াইতে পারতেছি মানে এই না যে আমি খুব ভালো স্টুডেন্ট। আমি পড়ি না, নিজে পড়াশোনা করি না তেমন। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে কি তুমি আমার জায়গায় আসলে তখন বুঝবা। বাট আমি বলতেছি না আমি এটা করে আসছি, এটা করে আসছি, এত ঘন্টা পড়ছি, এটা করছি, ফাটা ফেলেছি না। সবার রাস্তা এক না। তোমার হয়তো একটু পড়লে হয়, আবার অনেকেই আছে তোমাদের যাতে পড়তে হচ্ছে না, অনেক বেশি পড়তেছে হচ্ছে না। তোমার একটা কাজ হবে, তুমি বেশি বেশি এমসিকিউ সলভ করবা, এমসিকিউ সলভ করবা, কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। এতটুকু করলেই ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? তো অনেক কথা বলে ফেলছি, মোটিভেশন অনেক বেশি বকবক করে ফেললাম। যদি কিছু ভুল টুল বলে থাকি তো দুঃখিত। কোনো কিছু ভুল করে থাকলে সেটা অবশ্যই ধরাই দিবা। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবা। যারা এখনও আমাদের কোর্সে ভর্তি হও নাই, জিএসটি 2.0 কোর্সে ভর্তি চলতেছে, জিএসটি 2.0 কোর্সে ভর্তি চলতেছে। যারা তোমরা খারাপ স্টুডেন্ট আমরা এটা বলতেছি না, সঠিক একটা গাইডলাইন দরকার হয়, একটা রাস্তা দেখানোর লোক লাগে, যে রাস্তাটা কীভাবে পার করব, সেই লোকটা হয়তো বা আমরা হইতে পারি তোমাদের জন্য। আর তোমাদের সার্থকতাই আমাদের সার্থকতা। তোমরা ভালো করলেই আমাদের ভালো লাগবে। যখন কালকে আমার একটা জুনিয়র ঢাবিতে সে চান্স পেয়েছে, সে আমাকে মেসেজে বলছে, আসসালামু আলাইকুম ভাই, আমি একটু সমস্যায় পড়ছি, সাবজেক্ট চয়েস নিয়ে এই, তো আমার মানে আমি আপনার আইডি স্টুডেন্ট ছিলাম, আপনার ক্লাস করছি। যখন এটা দেখছি তখন আমার খুব ভালো লাগছে যে কী রে, মানে আমার ক্লাস করছে ওখানে আমার ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্ট না, ভার্সিটি জুনিয়র। বিষয়টা কত ভালো লাগা। তো আমি ওর সাথে যাই হোক অনেক ভালোভাবে বুঝাই দিলাম জিনিসগুলো। তো এই যে এটা ভালো লাগা কাজ করে, তা আমরা এটাই চাই, তোমরা হাসি ফুটুক, তোমাদের মুখে হাসি ফুটুক, তোমাদের আব্বু আম্মুরা খুশি হোক, আমরাও খুশি হই সাথে, ঠিক আছে? সব কিছুই যে টাকা পয়সার জন্য করা হয়, ব্যবসা করার জন্য এমন না। ইকোনমিক্স বলে বুঝবা, অবশ্যই কোনো কিছুর পেছনে রিজন থাকে, অবশ্যই উদ্দেশ্য থাকে। আমাদের উদ্দেশ্য আছে এখানে, আমাদের কি মার্কেটিং অবশ্যই করতে হবে, বাট সাথে কি করতে হবে, তোমাদের স্বপ্নটারও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবা, যদি ভালো লাগে বলবা, ঠিক আছে? তোমাদের কিছু কিছু ছোটো ছোটো কমেন্টই আমার মোটিভেশন। তো আজকে এখানেই থাকুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া করি। আর ভাইয়া এই কয়টা দিন আমার তরফ থেকে রিকোয়েস্ট, যদি আমার কথা শুনে একজনও পড়তে পড়ো, ঠিক আছে, আমার খুব ভালো লাগবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, পড়াশোনাটা ভালোভাবে করো, সময় দাও, পড়ার টেবিলে সময় দাও। এখন পড়ার টেবিলে সময় দেওয়ার সময়, অন্য কিছু করিও না। বাদ বাকি কাজ থাকতেই পারে, অনেকের অনেক কিছু কাজ থাকে, সেটাও হ্যান্ডেল করতে হবে। সব কিছুই করতে হবে স্মার্ট ওয়েতে করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ সারিয়া। জেহান, হ্যাঁ তোমাকে তো আমি চিনি অবশ্যই অনেক আগে থেকে, সেই এইচএসসি থেকে আমার স্টুডেন্ট। তো অবশ্যই তুমি ভালো কিছু করবা ইনশাল্লাহ, দোয়া থাকলো, সবার জন্য দোয়া থাকলো। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, আল্লাহ হাফেজ, টাটা।